ডাটা অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ তো আপনার আগেও ছিল, এখন আরও বেশি হয়েছে। যে আমি একটা বিজনেসের ডিসিশন নিব, নতুন একটা বিজনেসকে আমি আপনার রান করাবো, সেই ক্ষেত্রে আমার কী কী প্যারামিটার লাগবে এবং সেই প্যারামিটার আলোকে আমি আপনার মার্কেটটাকে আমি আপনার ক্যাপচার করা, আমার প্রোডাক্টটাকে ডিজাইন করা, আমার কাস্টমার বেসটাকে আপনার করা। আপনার স্ট্যাটিস্টিক্সে আপনার মডেল ইউজ করাটাও আপনার জানাটা ইম্পর্টেন্ট। আপনি এখন দেখা যাচ্ছে যে যেখানে আমার রিগ্রেশন মডেল দরকার না, আমি এখানে রিগ্রেশন মডেল করলাম, আপনার আলটিমেটলি আউটপুটটা আমার জিরো। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না করে আমি অন্য একটা কাজ করলাম, আমার আউটপুট জিরো। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের আপনার মনে করেন যে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন আপনার করে কি যে একাডেমিকটা আপনার পড়ার পরে এরা আপনার দেখা যাচ্ছে যখন আপনার জব পায় না বা জব ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে সেরকম মানে কমিউনিকেশনটা করতে পারতেছে না, ম্যাক্সিমাম হচ্ছে এরা আপনার ডিমোটিভেটেড হয়ে যায়। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এবিপির কর্পোরেট লিডার্স পডকাস্টে, যেখানটায় আমরা আলোচনা করব আমাদের যারা রাইজিং কর্পোরেট লিডার্স রয়েছেন তাদের সাথে। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন জনাব খিজির আহমেদ, যিনি 15 বছর অধিক সময় ধরে কাজ করে যাচ্ছেন কর্পোরেট সেক্টরে। তার যে কর্পোরেট জার্নিটা রয়েছে সেই জার্নিটা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্টলি উনি কিন্তু আমাদের একজন এবিপি অ্যালুমনাই। সো আর দেরি না করে আমরা শুরু করি আজকের এই পডকাস্টটি। হ্যালো খিজির ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আবিদ ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। খিজির ভাই, প্রথমত ধন্যবাদ আপনাকে আজকের এই এপিসোডটাতে আসার জন্য। আপনার এই ব্যস্ত সময় থেকে আপনি সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও এবং এবিপিকেও ধন্যবাদ, এবিপি পরিবারকেও আমার ধন্যবাদ যে তারা আমাকে এই সুযোগটা দিয়েছেন। ওকে খিজির ভাই, আজকে আমরা মূলত আলোচনা করবো আপনার পুরো কর্পোরেট যে ক্যারিয়ারটা রয়েছে সেই ক্যারিয়ারের ব্যাপারে। ওইখানটা আসলে আমরা লাইটেন আপ করবো। আমাকে জানাবেন যে আপনার যে আর্লি ক্যারিয়ার ছিল। আমি যেটা জানতে পেরেছি যে আপনি আসলে খুলনাতে আপনার লেখাপড়া ছিল একদম আর্লি স্টেজে। সো ওইখান থেকে ঢাকায় এসে জব থেকে শুরু করে এভরিথিং যদি আমাদেরকে ইন শর্ট জানাতেন। জি, আমার হচ্ছে দেশের বাড়ি বা আমার জন্মস্থান হচ্ছে ফরিদপুর, বাট হচ্ছে আব্বার চাকরি সূত্রে আমরা হচ্ছে খুলনাতেই বড় হয়েছি। খুলনাতে আমার স্কুল এবং কলেজ খুলনাতে, খুলনা জেলা স্কুলে আমি স্টুডেন্ট ছিলাম। আমি আপনার সেটা 2001-এ আমি ওখান থেকে আপনার এসএসসি কমপ্লিট করি। এরপরে খুলনা সরকারি সুন্দরবন কলেজ থেকে আমি হচ্ছে 2003-এ আমি ইন্টার বা এইচএসসি কমপ্লিট করি। কমপ্লিট করার পরে এরপরে হচ্ছে অ্যাডমিশন টেস্টের আপনার যুদ্ধ পার করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বর্তমানে যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটা তখন নাম ছিল অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। পরবর্তীতে আমরা যখন বের হই প্রায় 2007-এর দিকে, তখন এটার নাম হয় অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আপনার নামের সঙ্গেই বোঝা যাচ্ছে যে এখানটা আপনার আসলে আমরা কমিউনিকেশনটাকে এবং ইলেকট্রনিক্সটাকেই আমরা বেশি ফোকাস করতাম। তা এই পড়াশোনারত অবস্থাতে আমরা হচ্ছে মোটামুটি তখনকার দিনে আমাদের হচ্ছে মেজরের ব্যাপার থাকে যে আমরা কে কোন সেক্টরে যাব বা কী করব। যেহেতু ইলেকট্রনিক্স এবং আপনার হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছিল, আমাদের অনেক ফ্রেন্ডরা আপনার সেখানটায় দেখা যাচ্ছে যে আপনার পাওয়ার ইলেকট্রনিক্সের দিকে চলে গেছে, কেউ কেউ ন্যানো ইলেকট্রনিক্সের দিকে গেছে। আমাদের একটা টার্গেট ছিল যে আমরা হচ্ছে টেলিকমের দিকে যাব এবং টেলিকমের দিকে আপনার মোটামুটি ফোকাসটা এটা বলতে পারেন যে এটা হচ্ছে যুগের একটা আপনার হচ্ছে আবহাওয়াটা এই কারণে বলবো যে যুগে আপনার মনে করেন আমাদের ওই সময়টাই আপনার হচ্ছে টেলিকমের একটা ভালো রকম ক্রেজ ছিল, যেটা বর্তমানে আপনার বিসিএস বা অন্য কিছু নিয়ে আপনার ক্রেজটা দেখা যায়। আমরা আমাদের সিনিয়রদের দেখতাম যারা জিপিতে বা রবিতে বা আপনার তখনকার সময় আপনার বাংলা লিঙ্কে আপনার চাকরি করতো, তাদের একটা আপনার মানে কী বলে লুক্রেটিভ লাইফ স্টাইল, তারপরে তাদের আপনার নলেজের আপনার জায়গাটা, এসব কিছু মিলে আমাদের খুব একটা আগ্রহের জায়গা ছিল যে আমরা আপনার টেলিকমে যাব। তা আপনার যখন আপনার কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করতে থাকলাম বাংলা লিঙ্ক, রবি, জিপি। এখন ওয়েট করা, এটা হচ্ছে যে একটা চরম ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আপনার দেখা যাচ্ছে একই সময় আপনার রবি থেকে আমাকে আপনার পরীক্ষার জন্য ডাকলো। রবিতে আমরা আপনার পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমরা চান্স পেলাম। চান্স পাওয়ার পরে এখানটা আপনার কয়েকটা ইন্টারভিউ বোর্ড ফেস করতে হয়। প্রথম ইন্টারভিউ আপনার হচ্ছে ডিপার্টমেন্টের, তারপরে আপনার হচ্ছে আপনার ডিপার্টমেন্টেরও আপনার দেখা যাচ্ছে যে আপনার সিনিয়র পজিশন থাকে যারা হচ্ছে আপনার ডিপার্টমেন্টের আপনার মনে করেন আমি যেমন ছিলাম হচ্ছে সকে বলতে হচ্ছে সার্ভিস অপারেশন সেটা, এটা টেকনোলজি ডিপার্টমেন্ট। এখন টেকনোলজির মধ্যে আবার অনেকগুলো ভাগ ছিল, যেমন অপারেশনাল, ইমপ্লিমেন্টেশন, প্ল্যানিং। এটা ছিল হচ্ছে অপারেশনের আন্ডারে। যে অপারেশন ডিপার্টমেন্টের হেডের সঙ্গে আমার আরেকটা ইন্টারভিউ, এরপরে হচ্ছে লাস্ট ফাইনাল ইন্টারভিউ হচ্ছে এইচআর। যেহেতু ফ্রেশার একবারে নতুন আপনার হচ্ছে নিউ ব্লাড, এইচআরের সঙ্গে খুব বেশি একটা আলোচনা বা নেগোসিয়েশন করার এখানটা আমাদের আসলে খুব একটা সুযোগ ছিল না।
আমরা আপনার এটা করলাম, এরপরে মেডিকেল হলো, মেডিকেল হওয়ার পরে আমি আপনার জয়েন করলাম, সেটা হচ্ছে আপনার 2010-এর জুনে জয়েন করলাম। এইখানটায় জার্নিটা যদি বলেন যে এই জার্নিটা আপনার অনেকটা মানে রোলার কোস্টার টাইপের জার্নি ছিল, এটা আপনার খুব ইজি একটা জার্নি না। আর টেলিকম বা কর্পোরেট সেক্টরে আপনার যারাই আপনার আছে তারা আপনার এটা খুব ভালো করে জানে যে এখানটা প্রতিটা মুহূর্তে আপনার হচ্ছে পিছলে যাওয়ার আপনার একটা সুযোগ থাকে, এবং দেখা যাচ্ছে যে আপনার যেই মোটিভেশন নিয়ে আপনার মানুষজন আপনার কর্পোরেট সেক্টরগুলোতে আপনার অ্যাক্সেস করে, এই মোটিভেশনটা খুব বেশি দিন আপনার রাখতে পারে না। তখন আপনার আবার নিজেদেরকেও আপনার ওইভাবে আপনার বিল্ড আপ করতে চায় না, বা আপনার নিজেদের যে যেটাকে বলা হয় আছে অ্যাডাপ্টেশন বলেন, বা নিজেদের আপনার একটা টার্গেট সেট আপ করা বলেন, এই জায়গাগুলোতে অনেক গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। তা আল্লাহর রহমতে আমি বলবো যে এই জায়গাটা আমি আমার সিনিয়রদের এবং কাছ থেকে আমি অনেক সুযোগ পেয়েছি বলতে হচ্ছে, তো আমি যখন জয়েন করলাম তখন আপনার একটা প্রজেক্ট আপনার চলছিল, যেটাকে হচ্ছে আপনার শপিং প্রজেক্টটা খুব কমন টেলিকমে, অর্থাৎ আমাদের ভেন্ডর চেঞ্জ এবং আমাদের রবি যেটাকে বলা হয় আমরা ক্রিম নেটওয়ার্ক, সেইখানটা আপনার অনেকগুলো ডিফারেন্ট ভেন্ডর ছিল, যেমন এরিকসন ছিল, হুয়াওয়ে ছিল, অ্যালকাটেল ছিল, যেটা এখন নেই, নোকিয়া হয়ে গেছে। এইগুলো আপনার চেঞ্জ হয়ে আপনার যাচ্ছিল নোকিয়া সিমেন্স নেটওয়ার্কে। তখন আপনার পুরো টেকনোলজিটাই ডিফারেন্ট, অর্থাৎ আপনার আগে অপারেশনটা যেভাবে হতো এটার অপারেশনটা একটু ডিফারেন্টভাবে হচ্ছে, এটার আপনার মনিটরিং সিস্টেমটা একটু ডিফারেন্ট হচ্ছে। তা এটা আপনার একটা ভালো জার্নি ছিল, এবং এই জার্নিটা আমরা খুব সাকসেসফুলি আপনার কমপ্লিট করি, এবং এটা থেকে একটা বলতে পারেন যে আমাদের নিজেদেরও একটা আত্মবিশ্বাস বাড়ে। পরবর্তীতে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আদার্স আপনার কাজের আপনার এগুলো দেখে আমাকে আপনার অপারেশনের যে হেড ছিল তখনকার মিজানুল গনি মিলন ভাই, উনি মারা গেছেন, যে কারণে আমি বলবো রেস্ট ইন পিস, আল্লাহ তাকে আপনার জান্নাত দান করুক। উনি আমাকে আপনার একটা নিউ চ্যালেঞ্জ দিল, নতুন রকম চ্যালেঞ্জ কি, যে তখনকার সময় আপনার যেই রবির শখ ছিল সেটা শুধুমাত্র আপনার মনিটরিংটাই হতো, অর্থাৎ আমি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করার পর এটাকে আপনি এসকেলেট করে দিচ্ছি আপনার টু দ্য ডিফারেন্ট আপনার হচ্ছে স্টেক হোল্ডার। তো এই স্টেক হোল্ডারগুলো ডিফারেন্ট বলতে যেমন হচ্ছে আপনার ব্যাক অফিস অথবা হচ্ছে আমার রিজিওনাল অপারেশনে যারা আছে তাদেরকে। তা উনি আপনার যেই চ্যালেঞ্জটা আমাকে দিল সেটা হচ্ছে বলতে পারেন যে এটা হচ্ছে ফার্স্ট লেভেল সাপোর্ট ক্রিয়েট করা। ফার্স্ট লেভেল সাপোর্ট কি, দেখা যাচ্ছে আমরা যেই সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট হয়, আমরা যেগুলোকে আইডেন্টিফাই করি, এগুলোকে আপনার টিকিটিং সিস্টেম আমরা আপনারা ওদেরকে জেনারেট করি। তাই এই টিকিটিং সিস্টেমটাকে এভাবে আমরা বললাম যে এর মধ্যে দেখা যাচ্ছে যে 60% আমরা প্রবলেম আমরা যেখানে আসি ওখানে বসেই সলভ করে ফেলতে, অর্থাৎ এগুলো সফটওয়্যার লেভেলের প্রবলেম, এটার জন্য আমার ব্যাক অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তা আমাকে আপনার প্রথম চ্যালেঞ্জ দিল যে কি, যে তুমি একটা রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক, সেটাকে আমরা র্যান বলি, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কের একটা ফার্স্ট লেভেল সাপোর্ট টিম বিল্ড আপ করো। আমি তখন আপনার আদার যে আমার ব্যাক অফিসে আপনার রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক যে টিমটা ছিল তাদের সঙ্গে আপনার বসে কাজ করতাম, তাদের কাছ থেকে আপনার জানতাম, তাদের কাছ থেকে কাজ নিয়ে আসতাম যে কোন লেভেল পর্যন্ত আমাদের আপনার যে এটা সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তা র্যান এইভাবে আপনার র্যানের আপনার ফার্স্ট লেভেল সাপোর্টটা বানালাম, এবং আমার ইন্টারনাল টিমকেও আমি ডেভেলপ করলাম বলতে আমাদের যে কলিগরা ছিল তাদের মধ্যে আপনার 3-4 জনকে মিলে আমরা আপনার র্যান ফার্স্ট লেভেল সাপোর্টটা, যখন আপনার র্যান ফার্স্ট লেভেল সাপোর্টটা পুরো ডোমে শুরু হয়ে গেল এবং তার সাকসেস দেখে আমাকে আদার্স আপনার যেই নোটগুলো আছে, যেমন আপনার কোন নেটওয়ার্ক, ট্রান্সমিশন, বিলিং সিস্টেম, এইগুলোরও ফার্স্ট লেভেল সাপোর্টগুলো আমাকে আপনার এক এক করে আপনার করতে বললো। এইগুলো আপনার করার মধ্যে যখন আপনার দেখা গেছে যে তখন আলটিমেটলি আপনার দেখলো কি, যে আপনার এমটিটি এবং এমটিটিআর বলে একটা আপনার টার্ম আছে আমাদের টেলিকম, একটা মিন টাইম টু এসকেলেট এবং মিন টাইম টু আপনার রেজলিউশন। তখন দেখা যাচ্ছে যে আমাদের যদি সারা দিনে আপনার 100টি বা টিকিটিং আমরা রেজ করি, তার মধ্যে 80% টিকিট আমরা হচ্ছে আপনার এই শখে বসেই আপনার সলভ করে ফেলতে পারতেছি। 20% টিকিট আপনার যেটা দেখা যাচ্ছে যে পাওয়ার কাট বা আপনার ফাইবার অপটিক্স কাটা যাচ্ছে, বা আপনার হচ্ছে যে আপনার লাইসেন্সিং থেকে আদার্স ইস্যুগুলো, এইগুলোর জন্য আপনার রিজিওনাল অপারেশন বা আমার হচ্ছে ব্যাক অফিসে দিতে হচ্ছে। তার মানে এটা একটা অনেক বড় একটা সুযোগ। এই কারণে আরও একটা ব্যাপার হচ্ছে মিন টাইম টু রেজলিউশনও আমাদের ভালো হচ্ছে কেন, যে দেখা যাচ্ছে ব্যাক অফিস তো আপনার 24/7 না, আমি 24/7, আমার এখানে 24 ঘন্টায় কেউ না কেউ থাকতেছে। তাহলে আমাকে একটা টিকিট রেজ করার পরে আমি ব্যাক অফিসের জন্য ওয়েট করতাম কি আপনার পুরো একটা দিন, অর্থাৎ আমার যদি আজকে আমি আপনার দুপুর 2টায় একটা টিকিট রেজ করে পরের দিন আমার 10টা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে সার্ভিসটা আপনার প্রোভাইড করতে। তাই এটা একটা আপনার বিশাল চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জটা থেকে আমরা যখন দেখলাম যে এটা তো আপনার আমাদের জন্য একটা ভালো একটা সুযোগ, তখন আমি মোটামুটি আমার ক্যারিয়ারে বলতে পারেন যে এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং এটা আমি আল্লাহর রহমতে সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি। ইভেন আপনার আরও অনেকগুলো ইস্যু ছিল, যেমন আপনার কোন নেটওয়ার্কের মধ্যে আপনার যেমন কল সেট আপ, এই যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন ভাই যে কল ড্রপ হয়, আবার আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার ইন্টার কানেক্টিভিটিতেও আপনার প্রবলেমগুলো হয়। এইটার জন্য আমাদের কল ট্রেস করতে হয়,
কল ট্রেস করে করে আমাকে আপনার প্রবলেম আইডেন্টিফাই করতে হয়। এটার জন্য দেখা যেত যে অনেকটা টাইম যেত। আমার যখন একটা কোর ফার্স্ট লেভেল সাপোর্টে আমি একটা টিমকে ফরমেশন করলাম, তখন কিন্তু এইগুলো আমরা নিজেরাই বের করতে পারতাম যে হ্যাঁ এই প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমরা একটা কল টেস্ট করি, কল টেস্ট করে আমরা দেখতাম যে হ্যাঁ এটা তো আপনার করা যাচ্ছে, এবং খুব দ্রুত আমাদের সমাধানটা হতো, যেটার জন্য আমাকে অন্য কোনো জায়গায় আমাকে মুভ করতে হতো না। এইটা হচ্ছে আপনার আমার বলতে পারেন শখের জার্নি। এবার শখে আপনার আদার্স জার্নিটা আপনার কীভাবে গেলাম, যেমন আপনার প্রথম হলো যে একটা অটোমেশন অ্যান্ড ডিজিটালাইজেশন টিম ফরমেশন করার জন্য আমাকে আপনার সুপারভাইজার আমাকে দায়িত্ব দিল। এটার কারণ কি, দেখা যাচ্ছে এই যে আমরা আপনার ফার্স্ট লেভেল সাপোর্ট টিমটা বানালাম, এটা আপনার মনিটরিং টিম, আপনার মনিটর করতেছে এবং সেই প্রবলেম আইডেন্টিফাই করতেছে এবং দেন আমাকে আপনার হচ্ছে টিকেট রেজ করতেছে। তা এইখানটা আমরা চিন্তা করলাম যে এইটা থেকেও আরও একটু কীভাবে আরও প্রবলেম আইডেন্টিফাই করা যায়। তার জন্য আমরা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা অটোমেটেড টিম বানাইলাম, অটোমেশন টিম বানাইলাম। এটা হচ্ছে কোর নেটওয়ার্কের সাথে আমি আপনার বলতে পারেন যে এটা আপনার খুব ক্লোজলি কাজ করলাম কীভাবে, যে আপনার প্রতিদিন আমরা কিছু রিপোর্ট আপনার হচ্ছে অটো জেনারেট করতাম, যেটা সিস্টেম জেনারেটেড রিপোর্ট। এই সিস্টেম জেনারেটেড রিপোর্ট আপনার বিভিন্ন নোড থেকে আসে, কোড থেকে আসতেছে, বিটিএস থেকে আসতেছে, আপনার বিএসসি বা র্যান থেকে আসতেছে। এইগুলাকে আমরা তাদের কাছে বললাম বা কোর নেটওয়ার্কেও বললাম যে ভাই তোমরা আমাকে একটা হেল্প করো, এই রিপোর্টগুলো আমাকে একটা টাইমলি আমাকে আপনার প্রতিদিন জেনারেট করার সুযোগ দেয়, এটা অটো জেনারেট হয়ে আমার এই ফাইল সার্ভারে আপনার প্রিজার্ভ করবে। আমরা করলাম কি, আমরা ফ্রন্ট এন্ডে আমরা একটা পার্জার ক্রিয়েট করলাম, যেটা একটা বলতে পারেন যে অ্যাপ্লিকেশন ইএক্সি ফাইল টাইপের ল্যাপটপে। যে ইএক্সি ফাইলটা হচ্ছে এমন আপনার যে ও আপনার ব্যাক এন্ডে আপনার যেই ফোল্ডারটায় আপনার আমার ওই ডাটাগুলো প্রিজার্ভ করা আছে, ও ওখান থেকে আপনার ডাটাগুলোকে আপনার ফেচ করে আনতেছে এবং এনে আপনার রিপোর্টটা আপনার হচ্ছে আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। এবং তার কারণে আমার হচ্ছে কি যে আমি আমার প্রবলেমেটিক আপনার হচ্ছে ইয়েগুলা যে ইস্যুগুলা আমি কিন্তু আপনার 5 মিনিটের মধ্যে আমি আপনার পেয়ে যাচ্ছি। সুতরাং আপনার দেখা যাচ্ছে নোট মনিটরিংয়েও যদি কোনো রকম ভুল থাকে, এখানটায় আপনার সেই ভুলটা হওয়ার সুযোগ নেই। তখন হলো কি আমাদের এখানটায় আপনার মিন টাইম টু রেজলিউশন আরও কমে গেল, এবং এই অটোমেশন অ্যান্ড ডিজিটালাইজেশনের কারণে আমরা হচ্ছে আপনার আরও প্রোঅ্যাক্টিভলি অর্থাৎ ব্যাক অফিসকে আমরা আরও আপনার সুযোগ দিচ্ছি যে তারা তাদের আপনার নেটওয়ার্কের অন্য যে ইস্যুগুলো আপনার যেই সমস্ত এই যে ফার্স্ট লেভেল সাপোর্ট বা এই টাইপের ছোটোখাটো ইস্যুগুলো আমরা আপনার সলভ করে ওদেরকে আপনার একটু রিল্যাক্সে দিলাম, যে ওরা অন্য বড় চ্যালেঞ্জগুলোর জন্য নিয়ে আমরা কাজ করতে পারি। এইভাবে কাজ করতে করতে আমাদের তখন আপনার আজই একটা গ্রুপ থেকে আপনার একটা নির্দেশনা আসলো যে আমাদের সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার লাগবে। সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টারটা আপনার তখন ফরমেশন করতে হবে, তাই এটা লিড দিবে হচ্ছে আপনার রবি। এখন রবি থেকে আমাকে আপনার সিলেক্ট করা হলো যে সাইবার সিকিউরিটি অপারেশন, এবং এটা হচ্ছে আজিয়াটা সবগুলো অপকো বলতে আপনার হচ্ছে ডায়ালগ, সেলকম, এক্সেল, আমরা এখানটাই বসে আমরা আপনার আজিয়াটা সমস্ত টিমকে মিলায় আমরা আপনার হচ্ছে এই সিসকটা আপনার ফর্ম করি। এবং সিসকে আপনার হচ্ছে আমরা বলতে পারেন যে এটা SIEM যেটা আমরা কিউ রাডার ইউজ করতাম, প্যাম, এবং এখানটা অনেকগুলো আপনার চ্যালেঞ্জ ছিল যে এখানটা আপনার কন্টিনিউয়াস আপনার মনিটরিং হতো। এবং এই যে আপনার একটা জিনিস আছে যে এটা হচ্ছে ISO 27001, এটা হচ্ছে আপনার টোটালটাই হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আপনার এই জিনিসটা আপনার যখন আমি ফর্ম করলাম, এই ফরমেশনটা আপনার হওয়ার পরে আমাদের আপনার আরও বলতে পারেন যে আমরা খুব দ্রুত যে এটার একটা মজার ঘটনা আমার মনে আছে, আমি যদি আপনার সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে যে আপনার তখন মনে আছে কিনা 2016 বা 17-এর দিকে আপনার হচ্ছে যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের আপনার হচ্ছে প্রথাটা চালু করলো, তো না একটু আরও আগে 2014 বা 15-এর দিকে আপনার যখন আপনার তারানা হালিম আপনার হচ্ছে প্রতিমন্ত্রী ছিলেন আপনার ডাক ও টেলি যোগাযোগ। ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে যে আপনার যখন ওই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনার চালু হলো, তখন আপনার দেখা গেল যে আমার আদার্স আপনার কম্পিটিটর বা অপারেটরসে আপনার হচ্ছে কিছু আপনার ঘটনা আমরা জানতে পারলাম যে আপনার ডাটা ব্রেজিং হচ্ছে, আপনার ডাটা চুরি হয়ে যাচ্ছে। বিশেষ করে যেহেতু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এটা আপনার খুব একটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এখানে NID ইনফরমেশন থেকে শুরু করে আদার্স ইনফরমেশনগুলো আসছে। তখন আসলে NIDর জন্য মূলত বায়োমেট্রিক এবং সবাই দেখাচ্ছে হাতের ছাপ, চোখের জিয়াটা ছিল। তো আমারও খুব মনে আছে লাইক ওই টাইমটা তো আমরাও আসলে NIDর জন্য অ্যাপ্লাই করি, এবং দেখা যাচ্ছে সবাই ওই টাইমে খুব যে আমার তো ডাটা হারিয়ে গেল, আমার কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাবে কিনা, এই ধরনের একটা বিষয় নিয়ে মানুষ খুব বেশি প্যানিক ছিল। এবং এই জায়গাটাতেই আমরা আপনার প্রথম যেটা করলাম যে আমরা আপনার হচ্ছে এই যে মনিটরিং সিস্টেমটা যখন আপনার চালু হলো, আমরা কিন্তু আপনার এটা আগে থেকেই বুঝতে পারলাম যে হ্যাঁ আমার সার্ভারে অ্যাটাক হচ্ছে, এখানটায় আপনার বিভিন্ন রকমের অ্যাটাক হচ্ছে। আপনার দেখা যাচ্ছে ফিশিং হচ্ছে, কোনো ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার টর অ্যাটাক হচ্ছে,
কোথাও আপনার ডিডস হচ্ছে। এখন এই জিনিসগুলো আমরা যখন মনিটরিং আপনার করার মাধ্যমে আমরা জানতে পারতেছি, তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে আমি আগে থেকে একটা প্রিকশন নিতে পারতেছি। ইটস এ কাইন্ড অফ হচ্ছে আমাদের জন্য বলতে পারেন একটা সাকসেস। আদারওয়াইজ দেখা যেত আমরাও আপনার অন্যদের মতো আপনার একটা বিপদে পড়তে পারতাম। ঠিক আছে, তা এইটার জার্নির পরে আমার হচ্ছে আমি কর্পোরেট স্ট্র্যাটেজিতে মুভ করি। এটা আপনার বলতে পারেন যে আপনার টোটালি টেকনোলজি থেকে আমি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের পরিচয়টাকে আপনার পুরোপুরি মুছে ফেলার মতো। হ্যাঁ, এইটার একটা মজার ঘটনা আছে। মজার ঘটনা হচ্ছে আমি আপনার 2012-এ আমি হচ্ছে MBA করা শুরু করি জাহাঙ্গীরনগরের IBA-তে। এর আগ পর্যন্ত আমাদের আপনার একটা সিম্পল বাংলাদেশি মাইন্ডসেট আছে, এটা আমারও ছিল। আমি ইঞ্জিনিয়ার, টেলিকমে কাজ করতেছি, টেলিকম ইঞ্জিনিয়াররাই হচ্ছে সব, ইঞ্জিনিয়াররাই সব। ইঞ্জিনিয়ারিংয়ে আপনার মধ্যে মানে আমার মধ্যে যে এখানটা এটাকে ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা হচ্ছে আপনার বেসিক, এই বেসিক কাজটাকে যে আপনার হচ্ছে আপনার প্রমোট করতেছি এবং করার মাধ্যমে, অর্থাৎ আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি, ইঞ্জিনিয়াররা কাজ করতেছে সেটা হচ্ছে প্রোডাক্ট বানাচ্ছে, বাট এই প্রোডাক্টটা তো আমাকে বিক্রি করতে হবে। এই কনসেপ্ট মানে এইটা জায়গাটায় আমাদের একটা গ্যাপ ছিল। এবং এই গ্যাপটার জন্য আমি আপনার 2012-এ যখন আমি MBA-তে ভর্তি হই জাহাঙ্গীরনগর IBA-তে, এবং আমি পাশ করে বের হওয়ার পরে আমি চিন্তা করলাম যে অনেক দিন তো একটু ইঞ্জিনিয়ারিং সাইডটাতে আমি আপনার বা টেকনোলজি সাইডটা নিয়ে আমি কাজ করলাম, একটু নিজেকে একটু অন্যদিকে নিয়ে যাই। তখন আমি কর্পোরেট স্ট্র্যাটেজিতে যাই, এবং কর্পোরেট স্ট্র্যাটেজিতে আমার আপনার টিম ছিল হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট অ্যান্ড নিউ বিজনেস ডেভেলপমেন্ট। তা এই যে এখানটায় যখন গেলাম, এই এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, এটা কি আপনার রবির সাথে শুরু করা হয়েছিল? হ্যাঁ, এটা রবির সাথে শুরু করা হয়েছিল। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টে আমি যখন আপনার কাজ করতে যে তখন আপনার আলটিমেটলি আমার শুধু আমার ফোকাসিং এরিয়া টেকনোলজি না, তখন আমার ফোকাসিং এরিয়া মার্কেটিং, তখন ফোকাসিং এরিয়া আমার হচ্ছে আদার্স আপনার যতগুলো আপনার হচ্ছে স্টেক হোল্ডার আছে সবাই আমার হচ্ছে আপনার। তো তখন আপনার আমি কাজ করতে যে আমি তখন আপনার যেই সমস্ত জিনিসগুলো দেখলাম যে হ্যাঁ, আপনার এখানটায় ফাইন্যান্সের একটা আপনার হচ্ছে আপনার ইনপুট আছে, যেটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমার এখানটায় প্ল্যানিংয়ের একটা ইনপুট আছে, আমার মার্কেট অপারেশনের একটা ইনপুট আছে, যেই ইনপুটগুলোকে আপনার আলটিমেটলি টেকনোলজি আমাকে আপনার প্রোডাক্টটা বানাতে সাহায্য করতেছে। কিন্তু এই যে কাজগুলো যদি আপনার তারা না করতো বা এইখানটায় রিস্কগুলো যদি আমরা না জানতাম, আসলে আপনার তখন আমি বুঝতেই পারতাম না যে আপনার এই অপারেশনটা কীভাবে চলে। এবং এখানটা আমি বলবো যে এই জার্নিটা আমার অনেক আনন্দের ছিল এই কারণে যে এইখানটায় আমি অনেক কিছু শিখতে পারছি। আমি বললাম যে এখানটা আমার যেটা হচ্ছে মানে আমি কন্টিনিউয়াস লার্নার, আমার নতুন নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ আছে, এবং এখানটায় আমি আপনার সেই শেখার জায়গাটা আমি পেয়েছি। এবং এই যে নিউ বিজনেস ডেভেলপমেন্টের জায়গাটাও, ওখানটায় আপনার দেখা যাচ্ছে যে আপনার মানে টেলিকমের ব্যাপারটা কেমন, আমরা যখন আপনার জয়েন করি তখন টেলিকমের ব্যাপারটা ছিল এরকম যে আপনার হচ্ছে কল করা যায় না। বাংলাদেশে আসলে আর্লি ক্যারিয়ার যদি বলি বা কর্পোরেটের যদি আলোচনা আসে, তখন দেখা যাচ্ছে যে আসলে সবার সাথে শুরুতেই কর্পোরেট বলতে টেলিকমিউনিকেশন ছিল। সবাই যদি একদম ফার্স্ট জবের কথা বলি, জিপি একদম পাইনিয়ার ছিল। জিপিতে আসলে ড্রিম জব, জিপিতে যদি আমি কর্পোরেটে জব করবো দ্যাট মিনস হচ্ছে আমি জিপির সাথে যাচ্ছি। বা দেন আস্তে আস্তে বাংলাদেশে আসলো এয়ারটেল বা আদার্স টেলিকমিউনিকেশন অপারেটর গুলো, সবারই আসলে এখানে ড্রিম থাকে। এবং আমিও দেখেছি যে আমাদের যারা সিনিয়র বড় ভাইরা ছিল, দেখা যাচ্ছে মোস্টলি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিল, তারা আসলে এই সেক্টরেই জব করার জন্য মুখে থাকতো। এবং ইটস গুড, আপনি একদম তথাকথিত ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে নিজেকে অন্য ডাইমেনশনে ডিসকভার করার জন্য বিজনেস রিলেটেড স্টাডিজ স্টার্ট করেন। এটা ভালো, খুবই একটা ভালো চমকপ্রদ বিষয় ছিল। এবং ওইখান থেকে আমার জাস্ট আমার জানা কি, আমার যখন আপনার ব্যাপারে রিসার্চ করছিলাম যে আপনি রবি স্পোর্টস একটা অ্যাপ্লিকেশন আসলে নিয়ে আসেন বা ওইখানটায় কাজ করেন। সো ওই জার্নিটা আসলে কিভাবে ছিল? এখানটায় রবি স্পোর্টসে মানে আমার টিমটা তো ছিল হচ্ছে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজিতে নিউ বিজনেস ডেভেলপমেন্ট একটা পার্ট। নিউ বিজনেস ডেভেলপমেন্টে আমরা আপনার যে কোনো আইডিয়াগুলোকে আপনার আমাদের কাজটা দিয়ে নিয়েই আসতো। এখানে আরভেঞ্চার বলে একটা আপনার অপশন আছে, আপনার জেনে থাকবেন যে রবিতে আরভেঞ্চারে আপনার নতুন নতুন বিজনেস আইডিয়াগুলো দেওয়া হয়। ওইখানটায় আমরা কিন্তু এইগুলোকে স্ট্র্যাটেজিক্যালি আপনার চিন্তা করি যে এই বিজনেসে আমার আপনার আলটিমেটলি কতটুকু রিস্ক আছে, আমি এখানটায় ROI কতদিনে আমি আপনার হচ্ছে করতে পারবো, তারপর এখানটায় আমার আসলেই কি এটা মার্কেটে কোনো রকমের প্রভাব ফেলবে কি না, কাস্টমাররা কি এটাকে অ্যাকসেপ্ট করবে কি না, আমার কম্পিটিটরদের কেমন কী আছে, এইগুলা যে মার্কেট অ্যানালাইসিসটা। তা এই ক্ষেত্রে এই আইডিয়াটা বলতে গেলে আমার হঠাৎ করে এই আইডিয়াটা আমার মাথায় আসে কীভাবে, যে আমার তো আসল ব্যাপার আমার কোর বিজনেসটা কি। আমার কোর বিজনেস হচ্ছে আপনার ডাটা এবং হচ্ছে হলো কল, অর্থাৎ হচ্ছে প্যাকেট সুইচ এবং সার্কিট সুইচ মানে আমরা কলিং করতেছি। তো এখানটা আপনার তখন আমরা অলরেডি হচ্ছে 4G চলে আসছে।
4Gতে আপনার হ্যাঁ থ্রি 3G হ্যাঁ 4Gতে চলে আসছে। 4Gতে চলে আসা মানে আপনার এখন ইন্টারনেটের আপনার অ্যাক্সেসটা আপনার অনেক বেড়ে গেছে, এবং আপনার এটা একটা রিভলিউশন দেখবেন যে আমরা একসময় 7 টাকা দিয়ে আপনার হচ্ছে কল করার জন্য আপনার কল করতাম, সেখান থেকে আপনার জার্নিটা আপনার জিপিআরএস আসলো, জিপিআরএস থেকে এজ আসলো, এজ থেকে আপনার 2.5G, তারপর আপনার 3G আসলো, তারপর আপনার যে 4.5G আসলো। এই যে আপনার জার্নিটা আপনার দেখেন ইন্টারনেটটা আপনার হাতের মুঠোয় চলে গেল। এই ইন্টারনেট হাতের মুঠোয় যাওয়া মানেই হচ্ছে আমাদের তখন আমি এটা নিয়ে একটা চিন্তা করলাম যে আমার তো বিজনেসটা আসলে আপনার সার্কিট সুইচে দিয়ে আপনার হবে না। মানুষ এখন দেখেন কল করতে গেলে কেউ আপনার দেখা যাচ্ছে নর্মাল কল খুব কমই করে, আপনার হচ্ছে ম্যাক্সিমাম ডাটা কিনে, এবং ডাটা কিনে আপনার হয় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোকেই ইউজ করতেছে। তা আমি দেখলাম যে আমার তো এখানে বিজনেসটাকে গ্রো করতে হবে। গ্রো করার ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে তখন আমার খুব রিসেন্টলি দেখতেছি যে বিশ্বকাপ ফুটবল চলতেছে 2018 আপনার 20 ওয়ার্ল্ড কাপ ফুটবল। আমি আপনার তখন এইটা নিয়ে একটা প্রপোজাল দিলাম আমাদের তৎকালীন সিইওকে যে ভাইয়া আমি এরকম একটা কাজ করতে চাই, তা আমাকে আপনার প্রথমে বললো যে তুমি কি মনে করো যে এটা আমাদের মার্কেটে কি অ্যাকসেপ্ট করবে? আমি বললাম যে একটা চ্যালেঞ্জ নেই, বল তোমার টার্গেট, তুমি তাহলে একটা বিজনেস কেস রেডি করে আমাকে বলো যে তোমার টার্গেট কত এবং এখানটা আমার কেমন কে আসবে। তা আমি তখন আপনার মোটামুটি আমি একটা অ্যানালাইসিস করে আমি দেখলাম যে আমার এখানটায় 5000-এর মতো কাস্টমার আসতে পারে, নতুন আপনার কাস্টমার, আর পুরানো কাস্টমাররা আমার ডাটাগুলোকে আপনার হচ্ছে অ্যাভেল করবে। তা লাকিলি আমার এখানটায় প্রায় দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যে আপনার 50K আপনার অ্যাপটা আপনার ডাউনলোড করে, এবং আমার প্রায় নতুন কাস্টমারও প্রায় হচ্ছে অলমোস্ট 40K এর উপরে। এবং আপনার আমার ওই 1 মাসে আমাদের দেখা যাচ্ছে যে মার্কেটেও আমাদের একটা অ্যাকসেপ্টেন্সও বেড়ে যায়, কারণ আপনার তখন তো আপনার এরকমভাবে আজকের মতো ওটিটিগুলো ছিল না, আমার IPTVও ছিল না, যার কারণে যে ওই যে জার্নি পথে আপনার ফুটবল খেলা আমি দেখতে পারতেছি, আমার প্রিয় দলের খেলা দেখতে পারতেছি, এই একটা যে মানে আমি এটা জাস্ট চিন্তা করছিলাম, কিন্তু মানুষের ক্রেজটা যে এই পর্যায়ে যাবে আমি এটা এক্সপেক্ট করিনি। তাই এটা বলবো যে আপনার এটা লাকিলি আমি আপনার হচ্ছে সাকসেসফুল হলাম, এবং এই কাজটা করার ক্ষেত্রে আমার উপকার হয়েছে। যেমন হচ্ছে আমি তখন আপনার Prince2 এবং PMPর মতো সার্টিফিকেশনগুলো আমি করেছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্টের করেছিলাম, এবং যার কারণে আমার প্রজেক্টটা কীভাবে আমি রান করাবো, প্রজেক্টে আমার স্টেক হোল্ডার কারা হবে, প্রজেক্টটাকে আমি আপনার কত দ্রুত আপনার শেষ করতে পারবো, এই জিনিস আমার এই সার্টিফিকেশনের পরে এই নলেজটা আমার খুব কাজে লেগে গেছে ওইখানটায়। এবং আমি বললাম এইখানটায় এরকম আরও অনেক প্রজেক্ট ছিল, যেমন আমি বলি যদি যে আমাদের আপনার নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটির একটা ইস্যু থাকে, এখানটায় আমরা সাধারণত আপনার দেখা যাচ্ছে 99.5% আপনার নেটওয়ার্ক অ্যাভেলেবেল করতে হয়, যেটাও খুব চ্যালেঞ্জিং কী কারণে দেখা যাচ্ছে যে আপনার এখন ঝড় বৃষ্টি বন্যা এগুলো থাকবেই, এগুলোটা আপনার ন্যাচারাল, আবার পাওয়ারের আপনার ইস্যু আছে যেটা ম্যানমেড। তো এই জায়গাগুলোর মধ্যে থেকে আপনার কিভাবে আপনার কাজ করব, এই যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টে আমাকে এই হেল্পটা আমাকে করেছে, যে আমার আপনার দেখা যাচ্ছে যে কোর সাইটগুলোতে আমরা রেগুলার ভিজিটে যেতাম, এখানটা ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে অন্যান্য অপারেশন, হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ঠিকমতো কাজ করতেছে। এইগুলো করতে যে আমি আপনার আরও অনেক চ্যালেঞ্জ আমি ফেস করছি রিস্ক মিটিগেশনের জন্য, যে এইখানটায় দেখা যাচ্ছে যেমন আমার কিছু ছিল অফিসের লোকেশন ছিল এমন জায়গায় যে দেখা যাচ্ছে তার পাশ দিয়ে আপনার রেল লাইন যাচ্ছে, একটা রেল গাড়ি যখন আপনার সেখান থেকে মুভ করতেছে দেখা যাচ্ছে সেখানটার আপনার হচ্ছে শেক করতেছে আপনার আমার বিল্ডিংটা, তা যেটা দেখা যাচ্ছে যে আমার উইদাউট আপনার ভূমিকম্প বা আর্থকোয়েকের বাদেও আপনার এখানটা আমার ট্রেমর হচ্ছে, যেটাকে আপনার আমার কীভাবে মিটিগেট করা যাবে, এখানটা আপনার একটা ইনভেস্টমেন্ট আছে। তা দ্যাটসটা আপনার অল ফ্যাক্ট বলতে পারেন যে আমার রবির জার্নি এরকমই ছিল। এরপরে আমার যদি ক্যারিয়ারের অন্য জার্নিগুলোর কথা বলি, এরপরে আমি গেলাম হচ্ছে সামিট কমিউনিকেশনসে, আমি টেকনোলজি অডিটে ছিলাম, এটাও আপনার টেকনোলজি রিলেটেড। এখন মানে বলতে পারেন যে আমি একটা অপারেটর থেকে আমি গেলাম NTTN-এ, আবারও মানে আমার ট্র্যাকটা চেঞ্জ না, বলতে পারেন যে ট্র্যাকের একটা অপশন নিয়ে কাজ করতেছি। মানে আগেকার দিনে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আপনার অপারেটররাই আপনার ফাইবার অপটিক্সগুলোকে আপনার নিয়ে যেত, এখন আপনার গভর্নমেন্ট তখন নিয়ম করছে যে না, ফাইবার অপটিক্সটা বা এইগুলার আপনার দায়িত্ব থাকবে NTTN, ন্যাশনাল আপনার ট্রান্সমিশন আপনার নেটওয়ার্ক, যেটা আমি ওখানটায় আপনার অডিটে কাজ করতে যে ওখানটায় আমি আপনার বিভিন্ন জিনিসগুলো আপনার দেখলাম যে এখানটায় আপনার কেন মানে আমার NTTN-এর এই যে ফাইবার টানতে গেলে আমার কি প্রবলেমগুলো ফেস করতেছে, এখানটা আপনার কেন লস হচ্ছে। লস বলতে আপনার মানে এই লসটা আবার ফিনান্সিয়াল লস না, যেমন দেখা যাচ্ছে একটা ফাইবারকে আপনার যখন বেন্ড করতেছেন তখন আপনার অ্যাটেনুয়েশন লস হচ্ছে, আপনার নেটওয়ার্কের আপনার যে অ্যাভেলেবিলিটি পাওয়ার কথা সেটা আপনার পুরোপুরি আপনার যাচ্ছে না, আবার নেটওয়ার্কে আপনার মনে করেন ফাইবার অপটিক্স কাটার পরিমাণও বাংলাদেশে খুব বেশি,
এটার কারণটা হচ্ছে যেমন দেখা যাচ্ছে যে আপনার আজকে আপনার ওয়াসা একটা কাজ করবে, কালকে আপনার ডেস্কো একটা কাজ করতেছে, এবং এটার কোনো আপনার কোনো ভারসাম্য নেই। তা এইটা নিয়েও আমরা চিন্তা করতেছিলাম যে এই জায়গাটায় আমরা আরও একটু কীভাবে আপনার এটাকে ওভারহেড ফাইবার করা যায় কিনা, কারণ আন্ডারগ্রাউন্ড ফাইবারে আপনার এই ঘটনা ঘটবে। ওভারহেড ফাইবারেও আপনার দেখা যাচ্ছে যে বাংলাদেশে যদি দেখা যায় ঝড় বৃষ্টির কারণে গাছ পড়লো আরও বা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে যদি আপনার যদি এই ওভারহেড ফাইবারের জিনিসটাও দেখেন, এইখানটায় আপনার কোনো আসলে নিয়ম নীতি মানে না, কেউ মানে না। কেন? আপনার একই আপনার হচ্ছে টাওয়ার দিয়ে মানে যেটাকে আপনার আমরা বলি যে থাম যেটাকে বলি যে আপনার যে পাওয়ারের যেটা যায়, ওখানটায় আপনার ডিশের কানেকশনও যাচ্ছে, ইন্টারনেটের কানেকশন আছে, এবং এটা একটা জঞ্জালের মতো হয়ে যাচ্ছে। এই জঞ্জালটা আপনার আমরা কোনোভাবেই আপনার করতে পারেন। তখন যদি আমি বলি আমাদের ঢাকা শহরের রাস্তায় যেখানে দেখা যাচ্ছে বিদ্যুতের লাইনও যাচ্ছে, সেখানে ডিশের লাইনও যাচ্ছে, ইন্টারনেটের লাইনও যাচ্ছে, খুবই একদম জগাখিচুড়ি অবস্থা, এবং দেখা যাচ্ছে যে কোনো একটা ঝড় বৃষ্টি বা কোনো একটা ক্রাইসিসের টাইমে পুরো একটা এলাকার আসলে পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাচ্ছে, ইন্টারনেট অফ হয়ে যাচ্ছে। প্রায় সময় কিন্তু আমরা ঢাকাবাসীরা এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করি। আমার ওইখান থেকে একটা প্রশ্ন জাগলো, যেহেতু আপনার আসলে চেঞ্জেস গুলো আপনি বারবার করছিলেন আপনার ক্যারিয়ারে, ট্রাই করছিলেন নিউ ডাইমেনশন গুলো, যেটা হয় যে কর্পোরেটে দেখা যায় যে সবাই যখন ক্যারিয়ার স্টার্ট করে সবাই চিন্তা করে যে না আমি হয়তো বা এইচআর এ ক্যারিয়ার স্টার্ট করেছি, আমি লং রানে এইচআর এ আসলে ক্যারিয়ারটাকে নিয়ে যাব ফর সেফটি সিকিউরিটি। দেখা যাচ্ছে কেউ যদি সেলস স্টার্ট করেছে, কেউ যদি ব্র্যান্ডিং স্টার্ট করেছে, সে চায় যে ওই পার্টিকুলার অপশনে বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনিও চাবেন যে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমার পুরো ক্যারিয়ারটাকে টেনে নিয়ে যাই। ওইখান থেকে আসলে ট্র্যাক চেঞ্জ করা, বিজনেসের দিকে মুভ করা বা বারবার নিজেকে একটু নতুন ডাইমেনশনে ট্রাই করা, এটা কি রিস্কি একটা ক্যারিয়ারের জন্য, কর্পোরেট ক্যারিয়ারের জন্য, নাকি এই রিস্কটা আসলে আপনাকে অনেক কিছু গেইন করতে সহযোগিতা করেছে? আমি বলবো যে এইটা যে কারোর জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের যদি একটা মনে করেন যে কমন মাইন্ডসেট থাকে, আমাদের দেশে যারা রিক্রুটার তাদের জন্য কমন মাইন্ডসেট থাকে যে হচ্ছে যে এই কাজে আপনার দীর্ঘদিন ধরে করে আসছে যে তাকেই আপনার হচ্ছে আমি রিক্রুট করি, আপনার নতুনদেরকে আপনার এখানটায় সুযোগ দেওয়া বা আপনার অন্য ট্র্যাক থেকে। এখন আমার জন্য লাকিলি আমি এই ট্র্যাকটা আমি চেঞ্জ করতে পেরেছি। এর কারণটা হচ্ছে আমি যেমন রবিতে আপনার যখন কাজ করছে, আমি রবিতে আপনার বিভিন্ন নোডে এবং বিভিন্ন জায়গায় কাজ করে আসছি। এই নলেজটা আমার আপনার যার কারণে আমার এটা কাজে লাগছে। যেমন এনটিটিএনে যখন আমি কাজ করছি, আমি ট্রান্সমিশন নেটওয়ার্ক হচ্ছে আপনার টোটাল আপনার টেলিকমের একটা পার্ট। সুতরাং আমার কিন্তু এখানটায় আপনার সে জানে যে তার ব্যবসাটা হচ্ছে আপনার টেলিকমের সঙ্গেই, অপারেটরদের সাথে। সুতরাং আমার ওখানটায় তারা কী রকমের প্রবলেম ফেস করে বা তারা কীভাবে এই চ্যালেঞ্জগুলোকে আপনার ওভারকাম করে, এই এক্সপিরিয়েন্সটা আমার আছে। সুতরাং আমাকে তারা রিক্রুট করতে আপনার দুইবার ভাবতে হয়তো বা হয়নি, বা আপনার এই জায়গাটা তাদের জন্য ইজি হয়েছে। বাট অনেকের ক্ষেত্রে এইটা নাও ইজি হতে পারে, কারণ আমি আমার অ্যাক্টিভিটিস বা জেডিটা যখন আমি শেয়ার করতেছি বা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি, সেখানে কিন্তু আমি আপনার বলতে পারতেছি যে হ্যাঁ আমি ট্রান্সমিশনে এই লেভেলটা জানি। কারণ যেমন যদি আমি টেলিকমের ট্রান্সমিশনের কথা একটু বলি, টেলিকমের ট্রান্সমিশনটা একটা কাইন্ড অফ হচ্ছে জগাখিচুড়ি কীভাবে আপনার এখানটায় আপনার হচ্ছে ফাইবার অপটিক্স কমিউনিকেশনসটাও আছে, এখানে মাইক্রোওয়েভ কমিউনিকেশনসও আছে, এখানটায় ডিফারেন্ট ভেন্ডর আছে, ডিফারেন্ট ভেন্ডরের ডিফারেন্ট রকমের আপনার মোডালিটি আছে, প্রত্যেকটার আপনার হচ্ছে আলাদা আলাদা। এখন আমি যখন আপনার রবির আপনার ট্রান্সমিশনে কাজ করছি, এখানটা আমি এই এক্সপিরিয়েন্সগুলো ফেস করে আসছি, এবং এখানটা আমি দেখে আসছি যে কোন ধরনের লস হতে পারে, কোন রকমের চ্যালেঞ্জেস হতে পারে, যার কারণে আপনার আমার জন্য সামিট আপনার হচ্ছে তার দুইবার ভাবতে হয়নি। এবং সামিটও দেখা যাচ্ছে এই এক্সপিরিয়েন্সদেরকেই আপনার হচ্ছে এক্সপেক্ট করছে। বাট এটা সবার জন্য আপনার এরকম নাও না। কেমন আমি যদি এখন যদি টেলিকম অপারেটরের আপনার একটা পার্টিকুলার বলি, যেমন আমার ব্যাক অফিসে রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক, এই রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কে যে লোকটা বা যে কাজ করতেছে সে শুধুমাত্র রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক নিয়েই আপনার তার অভিজ্ঞতা। এখন তার যদি আপনার কোনো একটা মুভ করতে হয়, তাকে দেখা যাচ্ছে যে অন্য একটা অর্গানাইজেশনে এই রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক রিলেটেড কাজের জন্যই তাকে মুভ করতে হবে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার তারা একটা চ্যালেঞ্জ ফেস করে। বাট এখানটায় দেখা যাচ্ছে যে আসল ব্যাপার হচ্ছে যে সে নিজেকে কীভাবে এক্সপ্রেস করাটা, নিজের অ্যাডাপ্টেশনটাকে আপনার কীভাবে বার করতে আছে, চ্যালেঞ্জগুলোকে কীভাবে ফেস করতে পারে, এইগুলো যদি আপনার নিজেকে কন্টিনিউয়াস আপনার লার্নিংয়ে রাখে, তাহলে আপনার দেখা যাচ্ছে এই ওভারকাম করা সম্ভব, এটা সম্ভব। ঠিক এই জায়গাটাই আসলে কন্টিনিউয়াস লার্নিং থাকলে আপনি একটা নতুন পরিবেশে নিজেকে যদি অ্যাডাপ্ট করে নিতে পারেন, যেহেতু আসলে এখনকার যে ফার্স্ট পেস অবস্থা কর্পোরেটে বা বাংলাদেশের জব সেক্টরেই যদি বলি, বাংলাদেশের যে বর্তমান জব সেক্টর অবস্থা, সেখানটা হচ্ছে গিয়ে আপনি যদি আপনাকে প্রপার ওয়েতে ডে টু ডে বেসিসে যদি আপগ্রেড না করেন, আপনি অনেক কিছু থেকে আসলে পিছিয়ে যাচ্ছেন। একটা টপিকে বা একটা পোর্শনে আপনি জব করছেন, একটা রোলেই আপনি কাজ করে যাচ্ছেন,
সেখান থেকে কিন্তু একটা টাইম পরে আপনার আসলে খুব বেশি মনোযোগ কাজ করবে না, কারণ আমি তো একই জিনিসই বারবার করছি, নিজেকে আপডেট করা হয় না, পরবর্তীতে অন্য কিছু আসলে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয় না। সো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, নিজেকে আপগ্রেড করা বা কন্টিনিউয়াস লার্নিং এর ভিতরে থাকা। যেমন কন্টিনিউয়াস লার্নিং থেকে আমার যেটা মনে পড়ছে, আপনি আমাদের সাথে আসলে জয়েন করেন ব্যাক ইন 2023 আই গেস, আমাদের পিজিডি ইন রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে জয়েন করেছেন। সো রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্টের পার্টটা আসলে আপনাকে কিভাবে হেল্প করে, যে ওই পিজিডি আসলে কোনোভাবে কি আপনাকে হেল্প করেছিল? জি, আমি একটু এই জায়গাটা একটু বলবো যে আমি আপনার পিজিডি RCM যখন করি তখন আমি হচ্ছে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডে আমি হচ্ছে আপনার সিনিয়র ম্যানেজার আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টে আপনার জয়েন করি। এইখানটায় আপনার ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড একটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক এবং আজিয়াটা গ্রুপের আপনার হচ্ছে হলো সম্মিলিত আপনার একটা প্রয়াস। তো ওখানটা আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে, যেহেতু আমি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার, আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে করতাম। প্রজেক্ট ম্যানেজমেন্ট আলটিমেট আরেকটা জায়গা যেখানটায় আপনার হচ্ছে হলো মোটামুটি আপনার সমস্ত আপনার স্টেক হোল্ডারকে এখানে রাখতে হয়। সেখানটা আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও যেমন থাকে, ফাইন্যান্সও যেমন থাকে, সফটওয়্যার ডেভেলপারকেও আমার কাজে লাগতেছে। আমার মেইন কাজটাই হচ্ছে সফটওয়্যার নিয়ে। তা এই সফটওয়্যার ডেভেলপমেন্টের আপনার যখন আমি কাজ করতেছি, আপনার দেখতেছি এখানটা আমার হিউম্যান রিসোর্স থেকে শুরু করে আমার ডেভেলপমেন্ট, আমার বিজনেস থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা যখন আমি প্যারামিটারকে আমি চেক করতেছি, এই চেক করতে যেয়ে দেখলাম যে এখানটা অনেক জায়গা আছে যেগুলোটা আপনার হচ্ছে আমরা অ্যানালাইসিসটা কিছু গ্যাপ থেকে যাচ্ছে। তখন আমার যে আপনার সুপারভাইজার ছিল, সিইও, উনি আমাকে আপনার হচ্ছে এটা বাদেও আমাকে কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিজের মধ্যে আমাকে ইনক্লুশন করে। সেটা ছিল হচ্ছে আপনার কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের অর্গানাইজেশনটা খুব বেশি বয়স্ক ছিল না, মাত্র আপনার হচ্ছে 2 বছরের মতো। তখন আপনার এটার মধ্যে কোনো পলিসি বলেন, প্রসেস বলেন, এগুলো আমাদের ছিল না। তো এই পলিসি প্রসেসগুলো আমি দেখা যাচ্ছে রবিতে আমার কিছুটা অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতাগুলোকে এখানটা আমি কাজে লাগিয়ে আপনার পলিসি এবং প্রসেসগুলো করতে থাকলাম। এবং করতে যেয়ে আমি আপনার দেখলাম যে এই পলিসি অ্যান্ড প্রসেস করার ক্ষেত্রে আমার হচ্ছে যেটা আমার নলেজ আছে, বাট নলেজটা আমার কাছে মনে হচ্ছে যে এটার আরও একটু বাড়ানো সম্ভব, এটাকে একটু তীক্ষ্ণ করা উচিত বা একটু ধারালো করা উচিত। তখন আমি মনে হলাম যে আমার এখানটা আমি একটা অর্গানাইজেশন খুঁজতে থাকি যে কোথায় এইটা নিয়ে আমাকে আপনার কারণ কি দেখা যাচ্ছে রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে আপনার আলটিমেটলি কোনো ইউনিভার্সিটিতে কোনো কিছু নেই। আমরা ওই MBA-তে একটা পার্ট পড়ে আসছি। তখন আপনার ABP আমার আসলো, এবং তখন আমি দেখা যাচ্ছে যে যারা আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন, যেমন আপনার মাসুদ সালেকিন স্যার থেকে শুরু করে আপনার আদার্স যারা ছিলেন, এদের কাছ থেকে আমি অনেক ইনপুট পেলাম এবং সেই ইনপুটগুলোকে আমি কাজে লাগালাম আমার অর্গানাইজেশনে, আমি আগের অর্গানাইজেশনটাতে যেটা হচ্ছে ট্রাস্ট আজিয়াটা। ওখানটা আমি কাজে লাগানোর পরে দেখলাম যে হ্যাঁ, আমার এই কাজে লাগানোটা আমার অর্গানাইজেশনকে অনেক হেল্প করতেছে, ইভেন আমার নিজেকেও হেল্প করতেছে। আমি দেখা যাচ্ছে অনেক কিছু আপনার আগে হয়তো বা অ্যানালাইসিসের সময় আমি গ্যাপে চলে গেছিলো বা আমি এটাকে আপনার ধর্তব্যের মধ্যে ধরিনি। এখন আমার সেই জিনিসটা আমি করতেছি এবং সেই জায়গাটা আমি একটা কন্ট্রোল বসাতে পারতেছি, এবং এই কন্ট্রোলটা যখনই আমি করতে পারতেছি তখন আমার অর্গানাইজেশনটা আপনার বেনিফিটেড হচ্ছে। তা এই ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডে আপনার আরেকটা রোল আমি কাজ করেছিলাম, সেটা হচ্ছে MLRO অ্যাক্টিং, এটা হচ্ছে মানি লন্ডারিং রিপোর্টিং অফিসার। আমি আপনার সারা জীবন হচ্ছে আপনার সায়েন্সের মানুষ, MBA-তে আপনার জাস্ট হচ্ছে আপনার একটু অ্যাকাউন্টিং বলেন, একটু ফাইন্যান্স বলেন, যেটাকে ওইটা আপনার পরীক্ষায় পাস করার মতো পড়াশোনা, ওটা দিয়ে আপনার ডেপথ না, এটা একটা হিউজ জায়গা, একটা অনেক বড় একটা ব্যাপার। তা এই যে মানি লন্ডারিং, কাউন্টার টেরোরিজম নিয়ে আপনার, যেমন আমি ABP-তে যখন আমি কোর্স করলাম, এইটা নিয়ে আপনার একটা বিশাল একটা জায়গা আমি আপনার জানতে পারলাম। তারা আমাকে আরও অনেক কিছু আপনার জানালো যে আপনার কত কিছু হতে পারে, কেন হইতে পারে। আমি একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, আমার এটা ব্যাঙ্কিং সিস্টেম, মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম, এটা এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার যদি বলি আমার যে প্রচলিত যে ব্যাঙ্কিং সিস্টেমটার থেকেও আমি বলবো যে এটার কাস্টমারের সংখ্যা অনেক বেশি, এবং এখানটার মুভমেন্ট, যেহেতু আমি আপনার পকেটে একটা মোবাইল নিয়ে ঘুরতে পারতেছি, আমি পকেটে একটা আমার ব্যাঙ্ক হিসেবে কাজ করতেছি, এবং এখানটা আমার এই রকমের প্রবলেমগুলো বা এই রকমের চ্যালেঞ্জগুলো আপনার কন্টিনিউয়াস হতে পারে। এবং যেটা নিয়ে বাংলাদেশ ব্যাংকও আমাদের সাথে আপনার একবার আলোচনায় বসেছিল যে আমাদের মানি লন্ডারিং রিপোর্টিং নিয়ে আমরা কীভাবে রিপোর্ট করব। হ্যাঁ, এখানটায় কিছু চ্যালেঞ্জ আছে, এটা চ্যালেঞ্জগুলো আপনার একটু অন্যরকম, ঠিক আছে। তা মানি লন্ডারিং রিপোর্টিং অফিস করতে যে আমি আপনার বুঝলাম যে আমার এই নলেজটা কতটুকু কাজে লাগতেছে, এটাও হচ্ছে আমার একটা জার্নি। নেক্সট যদি বলেন যে আমি এই যে ABP-তে আমার রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট করার পরে আমার সবথেকে বড় যে অ্যাচিভমেন্টটা হচ্ছে আমি আপনার বাংলাদেশের এখন নাম্বার 1, আপনার বাংলাদেশ বলবো না, এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 আপনার NGO-তে আমি আপনার রিস্ক ম্যানেজমেন্ট সার্ভিসে আমি এখন ব্র্যাকে আমি এখন কাজ করতে পারতেছি এবং আপনার কাজ করছি, এবং বলবো যে এটা হচ্ছে আমার লাইফের একটা অনেক বড় একটা অপরচুনিটি এই দিক থেকে
যেমন আমি অপারেটরে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করছি একটা লিমিটেড একটা পোর্শনে, আর ব্রাকে আমার একটা হিউজ, যেখানটা আমার সরাসরি মানুষের সাথে আমার কাজ করার জায়গা, আমার সেখানটায় সরাসরি টেকনোলজির সাথে কাজ করার জায়গা, মানে আমার এখানটায় ডিফারেন্ট ডাইমেনশনে কাজ করার একটা সুযোগ হচ্ছে, এবং এই সুযোগটা আমার জন্য অনেক বড় একটা, এবং এটার জন্য আমি এবিপির কাছেও কৃতজ্ঞ যে আমার এই সার্টিফিকেশনটাও আমাকে একটা হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমার একটা জাস্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, যেহেতু আপনি যখন ট্রাস্ট এটা লিমিটেডে আন্ডারে যখন কাজ করে স্টার্ট করলেন, সেখানটায় আপনি যখন দেখতে পেলেন যে আপনার একটা নিউ অর্গানাইজেশন আপনি ফাউন্ড করেছেন, বা সেখানটা হচ্ছে আপনাদের পুরোপুরি একটা নতুন অপারেশন নিয়ে কাজ করা হচ্ছে, এখন যেটা হয় বাংলাদেশে যে প্র্যাকটিসটা, যে কমপ্লায়েন্স সেক্টরটা কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের আন্ডারে বা অ্যাডমিন টিমের আন্ডারে হচ্ছে গিয়ে রান করা হয়। কমপ্লায়েন্সের যে আলাদা একটা প্র্যাকটিস আছে, খুব কমই অর্গানাইজেশন আসলে সেটা ওই প্র্যাকটিসটা পরিচালনা করে। দেখা যাচ্ছে গ্লোবাল কমপ্লায়েন্স কিন্তু এইভাবে কাজ করে না, ঠিক যেভাবে বাংলাদেশে দেখা যাচ্ছে অ্যাডমিন ওই বিষয়গুলো নিয়ে কাজ করছে। এখন আপনার কাছে কি আসলে ওই ক্ষেত্রে কোনোভাবে কি এটা ফিল হয়েছে যে না, এটা যে আলাদা একটা প্র্যাকটিস, এটা আমাদের দেশে আসলে প্রয়োজন, এবং বা আমাদের যে জব কালচার এটার সাথে আসলে কি ওই অ্যাডাপ্টিভিটিটার দরকার আছে কিনা, বা না এইভাবে অ্যাডমিনের আন্ডারে এই কাজগুলো করে ফেলাটাই বেটার হবে? কোনটা আপনার কাছে বেটার অপশন হিসেবে তখন মনে হয়েছে? এই জায়গাটা আমি যদি একটু আপনাকে বলি যে অ্যাডমিনের কমপ্লায়েন্সটা হচ্ছে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। এখন আমাদের বিজনেসটা বর্তমানে যেভাবে আপনার যেসব ডাইমেনশনে যাচ্ছে ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার টেকনোলজি বেসড। এখন টেকনোলজি বেসডে আপনার টেকনিক্যাল কমপ্লায়েন্সগুলো আপনার খুব কম সংখ্যকই হচ্ছে আমাদের দেশে আপনার এটা ইউজ হয় বা কাজে লাগায়। যেমন আমি যদি আপনাকে বলি, যেমন আমার এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আমি আপনার যতদিন ছিলাম, এখানটা আপনার পুরো জিনিসটাই হচ্ছে আপনার বিজনেসটা হচ্ছে টেকনোলজির উপরে, অর্থাৎ ফিনটেক। ফাইন্যান্সটাকে আমি কাজে লাগাচ্ছি কিন্তু টেকনোলজির মাধ্যমে। তা এখানটা আপনার দেখা যাচ্ছে যে আপনার টেকনিক্যাল কমপ্লায়েন্সগুলোই অনেক বেশি। এখানটায় কেমন, যেমন আমার একটা এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটার একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে আমি অ্যাপ্লাই করতেছি। সেই প্রসেসে আমার প্রতিটা জায়গায় প্রত্যেকের একটা কাজের একটা ধরন এবং ধরন আছে। সেই ধরনটাকে যদি আমি যদি কমপ্লায়েন্সের আন্ডারে না আনি, এখানটা আপনার অনেক রকমের ম্যাসাকার ঘটার সম্ভাবনা থাকতে পারে। যেমন আমি বলি, একটা উদাহরণ বলি, আপনার মোবাইলে আপনি এপিকে ফাইলগুলো, অ্যান্ড্রয়েডে এপিকে ইউজ করতেছেন, অথবা আপনার আইওএসও ইউজ করতেছেন, যেটা হচ্ছে আমাদের অ্যাপলের গুলাতে, যেটা আইফোন। তা আইফোনগুলোতে আপনার এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার অ্যান্ড্রয়েড ফোনের পরিমাণটাই বেশি। অ্যান্ড্রয়েড ফোনে এখন আমার অনেক অ্যাপ আছে। এপিকেটের ব্যাপারটা হচ্ছে, যেমন আমি বলি, কিছু আপনার হচ্ছে গুগল প্লে থেকে যখন আপনি একটা অ্যাপ ডাউনলোড করতেছেন, এটা হচ্ছে আপনার অথেন্টিকেট বলতে, কারণ প্লে স্টোরে আপনার একটা অ্যাপ যখন আপনার হয়, তাকে আপনার র্যাঙ্কিং করে, তাকে আপনার একটা হচ্ছে তার অ্যাপটা কতটুকু গ্রহণযোগ্য এবং মানুষের জন্য ক্ষতিকর কিনা, সেইভাবে আপনার বিবেচনা করেই আপনার অ্যাপটা হচ্ছে ওরা আপলোড করে এবং আপনি সেখান থেকে ডাউনলোড করতেছেন। এখন আমি আপনাকে কিছু অ্যাপ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উদাহরণ বলি, যেমন ট্রু কলার একটা অ্যাপ আছে। এই ট্রু কলার অ্যাপটাকে আপনার মানুষজন হচ্ছে পারচেস করতে হয়, আপনার কেউ পারচেস করতে, প্রিমিয়াম ভার্সন পারচেস করতে হয়, এরকম আরও অনেক আছে আপনার যাদেরকে। এখন এই প্রিমিয়াম ভার্সন যখন আপনার পারচেস করা লাগবে, আমরা পারচেস করতে কেউ আগ্রহী না। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের অল্টারনেটিভ ডিফারেন্ট সোর্স আছে, যেখানটা আপনার এপিকে ফাইলের আপনার বিভিন্ন আপনার হচ্ছে র ভার্সন, যেটা হচ্ছে আপনার র ভার্সন কেন বলছি, যেমন আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা বড় অংশের মধ্যে যখন আমি একটা অ্যাপ আপনার ডেভেলপ করার পরে আমরা হচ্ছে ব্যাকএন্ডে কোয়ালিটি আপনার টেস্ট করি, যেটা বলে কিউএ টিম। এই কিউএ টিমে আপনার টেস্ট করার পরে আপনার একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টের উপর বেসিস করে আপনার কোনো নতুন মডিফিকেশন থেকে শুরু করে আদার্স জিনিস করা হওয়ার পরে আপনার সফটওয়্যারের একটা ফাইনাল ভার্সন চাই। এবং এইটার ক্ষেত্রেও আপনার দেখা যাচ্ছে আমরা যেটাকে বলা হয় যে আমরা একটা কাস্টমারের ক্ষেত্রেও আমরা আপনার একটা ইউজার আপনার এক্সপিরিয়েন্স টেস্টও আমরা করি, ইউএটিও করি, অ্যাকসেপ্টেন্স টেস্ট, যেটা করার পরে যেটা ফাইনাল ভার্সন সেটাই আমরা কিন্তু প্লে স্টোরে, কিন্তু তার আগের ভার্সনগুলো আপনার দেখা যাচ্ছে আমরা এগুলোকে গার্বেজ হিসেবে আমরা কিন্তু ফেলে দিচ্ছি। এখন যদি এই ভার্সনের কোনো একটা যদি আপনার দেখা যাচ্ছে যে অন্য কোনো মাধ্যমে যদি আপনার কারো কাছে চলে যায় এবং সে যদি ওইটা ইউজ করে, তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার কিন্তু সে ওই অ্যাপটা ইউজ করতে পারতেছে, যে ইউজ করতেছে তার জন্যও যেমন ক্ষতিকর, ইভেন আমার অর্গানাইজেশনের জন্যও আপনার ক্ষতিকর। আমার অর্গানাইজেশন অনেকগুলো রিস্ক আছে, যেমন এখানে রেপুটেশন রিস্ক আছে। তারপরে আমার দেখা যাচ্ছে যে অর্গানাইজেশনের আপনার বিভিন্ন আপনার হচ্ছে কনফিডেন্সিয়াল ইনফরমেশনও আপনার এখানটায় আপনার এই চ্যানেল দিয়ে আপনার চলে যাচ্ছে। যে কনফিডেন্সিয়ালিটিটা আপনার হচ্ছে ব্রেক হওয়া মানে হচ্ছে আমার অর্গানাইজেশনকে আপনার হচ্ছে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া। তা এই জায়গাগুলোতে আপনার দেখা যাচ্ছে কোনো নিয়ম নীতি নেই। এটা আপনার একটা কমপ্লায়েন্সের আন্ডার, যে হ্যাঁ আমার যখন ইউভিটি হচ্ছে আফটার ইউএটি অ্যান্ড ইউভিটি
ফাইনাল যে এপিকেটা ওইটা বাদে বাকি যে এপিকের আপনার ভার্সনগুলো ছিল সেইগুলোকে আপনার গার্বেজ হিসেবে আপনার ফেলে দেওয়া এবং ওগুলো যাতে কেউ ইউজ করতে না পারা, এইটার আপনার কোনো কিন্তু নিয়ম নীতি নাই। এই জন্য বললাম যে হ্যাঁ, অ্যাডমিনের আপনার কমপ্লেন্স একরকম, অ্যাডমিনের কমপ্লেন্স হ্যাঁ ক্লক ইন ক্লক আউটে আপনার ঠিকমতো আসতেছে না, যা আপনার গাড়ি ইউজ করতেছে আপনার একটা ডিফারেন্ট ওয়েতে, সেটা একরকমের কমপ্লেন্স যেটা আমরা অলরেডি ফলো করি। বাট আপনার টেকনিক্যাল কমপ্লেন্সটা আমরা খুব কম সংখ্যকই ফলো করি, যেই জায়গাটাই আপনার মনে করেন যে এই কাজটা আমার করার ক্ষেত্রে অনেক উপকার হয়েছে। জি, ভেরি গুড। হিসাবে দেখা যায় যে একটা প্রোডাক্ট আসলে আমরা যখন পারচেস করতে যাই, আমরা তো আসলে দেখা যায় যে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেস করি, যে না আমার ওই ব্র্যান্ডের পার্টিকুলার ব্র্যান্ডের উপর একটা ফেইথ আছে, ও যেহেতু একটা প্রোডাক্ট এনেছে সো আমি এটা পারচেস করতেই পারছি, কোনো সমস্যা নেই। যেটা আপনি বললেন যে গুগল প্লে স্টোরে গেলে হয়তো বা সেখানে সিকিউরিটি চেকগুলো হয়, ব্ল্যাক লিস্টেড করে দেয় যদি সেই সিকিউরিটি চেকগুলো না করতে পারে। তারপরেও কিন্তু আসলে যে এপিকে ফাইলের থ্রুতে অনেকেই আসলে এই ধরনের অ্যাপসগুলো ইউজ করে থাকে। এই বিষয়টা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের অ্যাপসগুলো ইউজ করার ক্ষেত্রে আমরা কিছুটা অবশ্যই নিজেদের ক্ষেত্রে ইউজ যেটা হয় যে নিজেদের ক্ষেত্রে এই সিকিউরিটি বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো, কারণ হচ্ছে দিন শেষে আমার একটা ডাটা লিক হওয়া বা এইটার থ্রুতে হচ্ছে কি আমি একটা রিস্কে পড়া বা সাইবার সিকিউরিটিতে একটা ঝামেলায় পড়ে যাওয়া, এটা অবশ্যই নিজের জন্য হার্মফুল একটা বিষয়। তো আমি অবশ্যই সকলকে বলবো যে আপনারা যখনই কোনো প্রোডাক্ট বা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সেটা অথেন্টিক সোর্স থেকেই ডাউনলোড করুন, এতে করে আপনার যে প্রাইভেসিটা রয়েছে সেটাও সেফ থাকলো, আপনিও আসলে প্রপার ইউজার এক্সপিরিয়েন্সটা পাবেন। জি জি জি। সো সবকিছু বিবেচনা আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি আপনার কর্পোরেটে যখনই যে ধরনের সুইচেস গুলো প্রয়োজন পড়ছে বা প্রজেক্ট রান করতে গিয়ে যখনই চ্যালেঞ্জেস এর মুখোমুখি হচ্ছেন তখনই আপনি আপনারকে আপডেট করার চেষ্টা করছেন এবং কন্টিনিউইং লার্নিং এর ভিতরে থাকার কারণে আপনি সেই অ্যাডাপ্টেবিলিটি পেয়েছেন। আপনার আন্ডারে যারা কাজ করেন বা যারা দেখা যাচ্ছে আপনাকে একটা টিম ম্যানেজ করতে হয়, তো ওইখানটায় অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে হ্যাঁ নিজেদেরকে অ্যাডাপ্টেবল হিসেবে গড়ে তুলছে বা নতুন নতুন চ্যালেঞ্জেস নিয়ে কাজ করার প্ল্যান করছে বা কাজ করছে, কিন্তু অনেক মেম্বারও থাকে যারা আসলে এই জিনিসগুলোর সাথে অ্যাডাপ্টেড হয় না বা এই জিনিসগুলো নিয়ে কাজ করে না। তখন আসলে ওই জায়গাটাতে আপনি আসলে কম্বিনেশনটা কিভাবে করেন বা টিমটাকে আসলে চালানোর জন্য পজিটিভ এনভায়রনমেন্ট ধরে রাখার জন্য আপনার প্রচেষ্টা কি থাকে? এটা হচ্ছে আপনার বলতে পারেন যে আমাদের জন্য একটা কমন চ্যালেঞ্জেস বলতে যে আপনার কিছু আপনার মানে এমপ্লয়ি থাকে যারা হচ্ছে খুব ইন্ট্রোভার্ট, আবার কিছু থাকে খুব এক্সট্রোভার্ট। এখন ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দুই এন্ডেই আপনার দেখা যাচ্ছে যে লার্নিং বা অ্যাডাপ্টেবিলিটির জায়গাটায় আপনার অনেকে আছে দেখা যাচ্ছে যে খুব আগ্রহ, বাট হচ্ছে আপনার আগ্রহটাকে আপনার ধৈর্য কনভার্ট করতে পারে না, যে আমি এটাকে একটা লাস্ট এন্ড পর্যন্ত যাব এবং এটাকে আমি দেখে নেব এবং দেখে আমি এটাকে থেকে কিছু আউটকাম করব, এটা অনেকে আপনার পারে না। আবার অনেকের আপনার ওই আগ্রহটা থাকে না, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার ডিমোটিভেটেড হয়ে যায়। সেই ডিমোটিভেশনটাকে আমার আন্ডারে যারা মানে আন্ডারে বলবো না, আমি আসলে এই আন্ডার শব্দটা খুব একটা পছন্দ করি না, এই কারণ কি দেখা যাচ্ছে যে এরা সবাই আমার সহকর্মী। এখন আর দেখা যাচ্ছে এজ বা এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো বা আমি একটু আগায় আছি, এরাও আপনার সেদিকে যাবে। এখন একটা যদি আমার কাছে যদি লিডারশিপের ডেফিনিশন চাওয়া হয়, আমি লিডারশিপের ডেফিনিশন মানে হচ্ছে আমি কাউকে বকা দেওয়াটা না, তাকে আপনার আমি কতটুকু আমাকে দেখে সে আপনার কতটুকু শিখছে এবং আমার কাছ থেকে সে কতটুকু আপনার জানতে পারতেছে এবং আমি তাকে কতটুকু হেল্প করতে পারতেছি বা আমিও তার কাছ থেকে। এখানটায় আসল ব্যাপার এই যে লার্নিংয়ের ব্যাপারটা যদি আমি বলি, এটা কখনো আপনার ওয়ান সাইডেড হয় না, এটা আপনার চলো আপনার বোথ সাইডে হয়। তা আমি আপনার চেষ্টা করি হচ্ছে যে তাদের সঙ্গে আপনার যারা আমার ওই যে আমার সাথে কাজ করে আমি তাদের সাথে আপনার ক্লোজলি আপনার মেলামেশাটা আপনার বলেন, তাদের সাথে প্রফেশনালের বাইরে আপনার দেখা যাচ্ছে যে তাদের সাথে আমি তাদের সাথে আপনার একসাথে বাইরে খাওয়া দাওয়া করতেছি, তাদের সাথে গল্প করতেছি, তাদের আপনার দেখা যাচ্ছে ফ্যামিলি ম্যাটার নিয়ে তারা যখন আমার সাথে কোনো কিছু শেয়ার করতেছে আমি চেষ্টা করতেছি তাদেরকে আপনার হেল্প করার। এটা আপনার দেখা যাচ্ছে এটা প্রোঅ্যাক্টিভলি তারা যদি আমাকে বলে এবং দেখা যাচ্ছে তাদের কোনো রকমের আপনার সহযোগিতা লাগলে কানেক্টেড থাকা, মূলত এটা কানেক্টেড থাকা যে আমি, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে আমার ফ্যামিলির বাইরে এরা আমার একটা বড় ফ্যামিলি, কারণ আমি আমার দিনের একটা বড় সময় তাদের সাথে কাটাচ্ছি, অর্থাৎ আমি তাদেরকে আপনার ফ্যামিলির মতোই ট্রিট করার চেষ্টা করি। এবং এই ট্রিট করতে যে দেখা যাচ্ছে যে আমার যখন মনে হচ্ছে আমি আপনার বলতেছি যে এই জায়গাটায় হয়তো বা তোমার একটু গ্যাপ আছে বা আপনার একটু গ্যাপ আছে, আপনি এইটাকে এইভাবে আপনার করলে বোধহয় আপনার জন্য সুবিধা হবে, এবং তারা এটাকে পজিটিভলি নিচ্ছে। এখন পর্যন্ত আমি আমার টিমের মধ্যে কাউকে আমি নেগেটিভ পাইনি, তারা আপনার পজিটিভলি নিচ্ছে এবং তারা আপনার চেষ্টা করতেছে এবং আমার কাছে আপনার বারবার আসতেছে, এসে বলতেছে ভাই আমি এটা করছি কিন্তু এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ওই যে যখন বলতেছে যে এইটা একটা প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমিও একটা নতুন জিনিস শিখতে পারতেছি।
নতুনভাবে ইয়ে করা। তা দ্যাটস হচ্ছে আমি যে এখানটার জিনিসটা হচ্ছে যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করা এবং পজিটিভ মাইন্ডসেট, যেটাকে আমি বলবো যে ওপেন মাইন্ডসেট। যে আপনার হয়ে আমরা একটা জিনিস হচ্ছে যখন ক্লোজ মাইন্ডসেটে থাকি যে আমার যেটা শিখে ফেলছি মানে শিখে ফেলছি, কিন্তু এই শেখার মধ্যেও যে আপনার গ্যাপ থাকতে পারে এবং প্রতিটা মুহূর্তে, যেমন যদি আপনার ওই কথা আমি যদি বলি টেকনোলজিটার দিকেই আমরা যদি একটু তাকাই, যে আপনার একসময় মনে হয়েছে যে টেলিকম মনে হয় যা হয়েছে এইটাই যথেষ্ট। আপনার এখানে 2G 3G 4G এখন 5G আপনার যুগ আসতেছে। আপনার দেখেন একসময় ওয়াইম্যাক্স আপনার আমাদের এখানটায় কত রকম একটা বড় একটা ছিল, মানে আমরা এটা নিয়ে একটা অনেকটা ভবিষ্যৎও রেখে ফেলেছিলাম যে আপনার ওয়াইম্যাক্স একটা, যদিও আপনার ওয়াইম্যাক্সের ভবিষ্যৎ আমি আপনার অনেক আগেই বলছিলাম যে এটা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটেও ওয়াইম্যাক্সের ভবিষ্যৎ খুবই আপনার খারাপ হবে, কারণ যখন আমরা 2G 3G বা 4G বা 5Gর মতো আপনার এটা চলে আসবে। এর কারণটা হচ্ছে যে ওয়াইম্যাক্সের আপনার টেকনোলজিটা আপনার হচ্ছে এতটা আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ফ্রেন্ডলি না। সেম অ্যাজ ফর আপনার দেখেন সিটি সেলের মতো আপনার একটা অর্গানাইজেশনও আপনার বন্ধ হয়ে গেছে, কারণ তাদের টেকনোলজিটা ডিফারেন্ট ছিল। এখন এই টেকনিক্যাল ডিফারেন্টটা হচ্ছে আপনার টেকনোলজি আপনার এমন একটা জায়গা, এটা হচ্ছে কন্টিনিউয়াস চেঞ্জ হয় এবং এই কন্টিনিউয়াস চেঞ্জের জায়গাটাই হচ্ছে আপনার হচ্ছে অ্যাডাপ্টেশনের জায়গা, যে আপনি নিজেকে আপনি ওই জায়গাটা কীভাবে দেখতেছেন। এখন আপনার যুগ হচ্ছে ডাটা সায়েন্সের, এখন যুগ হচ্ছে আপনার মেশিন লার্নিংয়ের, এখন যুগ হচ্ছে আইওটির। এখন আপনি যদি এই জায়গাটায় নিজেকে আপনার না জানান বা না শোনান, আমি কয়েকদিন পরে আমি এই প্রোডাক্টে আমি আপনার যাব, এই প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করব, তখন তো আলটিমেটলি আমি দেখবো যে এইগুলোতে যারা এক্সপার্ট আমি তাদেরকে নিয়েই কাজ করব। বা তারা আপনার এক্সপার্ট তো আপনার হওয়া এত সহজ না। এক্সপার্ট শব্দটা আমি বলবো যে এটা আসলে থাকাই উচিত না। কেন থাকা উচিত না, মানে এক্সপার্ট বলতে আপনি বিশেষজ্ঞ আপনার কতটুকু বিশেষজ্ঞ হচ্ছে, আপনার এক্সপিরিয়েন্সটাকে আপনি শেয়ার করতেছেন, এক্সপিরিয়েন্সটাকে আপনার হচ্ছে এনহান্স করতেছেন, বাট আলটিমেটলি তো আপনি লাস্ট এন্ড পর্যন্ত যাইতে পারতেছেন না। আপনি যত বেশি কাজ করছেন ওই প্রোডাক্ট নিয়ে, তত আপনার এক্সপেরিয়েন্স অন্যের সাথে শেয়ার করছে এবং তখনই লুপহোল গুলো বের হচ্ছে, তখনই আপনি নতুন কিছু। এখন এই এক্সপার্টের জায়গায় আমি বলবো যে স্পেশালিটি, যে হ্যাঁ উনি ওই জায়গাতে স্পেশালাইজেশন, হ্যাঁ এখন ওই স্পেশালাইজেশনে আপনার নতুন জিনিস আসবে, সেটাও তাকে আপনার জানতে হবে, কন্টিনিউয়াস জানার মাধ্যমে সেই জিনিসটাকে আপনার এনহান্স করতে হবে। যখন সে পারবে না বা যে দেখবে যে না আমি এটা করতে পারছি না, আলটিমেটলি আসলে তাকে কেউ আপনার হচ্ছে মানে থামাই দিচ্ছে না, সে নিজেই নিজেকে থামাই দিচ্ছে। এটা হচ্ছে আপনার এটা যেই জন্য যা দেখা যাচ্ছে যে আমি বলবো যে কন্টিনিউয়াস লার্নিংটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। কন্টিনিউয়াস লার্নিংটা যখন না হবে তখনই আপনার হচ্ছে মনে রাখবেন যে আপনি আপনার ক্যারিয়ারে অনেক পিছিয়ে গেছেন এবং আপনি নিজের জায়গাতেও আপনি আপনার নাই, মানে আপনার কেমন এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার মৃত প্রাণীর মতো। আপনি বেঁচে আছেন যতদিন পৃথিবীতে, আপনাকে নতুন জিনিস শিখতে হবে, নতুন জিনিস জানতে হবে। খুব যুগের সাথে তাল মিলিয়ে আমরা অনেক কিছু পরিবর্তন করি, নিজেকেও আসলে কমিউনিকেটর ভাবে পরিবর্তন না করলে আসলে আপগ্রেডেশন হবে না, নিজেও আপডেট হবো না, পরবর্তী অন্য কোনো কিছুই আমাদের আসলে একটা অর্গানাইজেশনের কাছে দেওয়া পসিবল হবে না। যেটা হয় যে আমি যেটা বলছি আপনিও শেয়ার করলেন যে একটা কাজ করতে গিয়ে কিন্তু মানুষ এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং ওই এক্সপিরিয়েন্সের থ্রুতে সে একটা কাজের লুপ হোল পায় এবং লুপ হোল নিয়ে যখন কাজ করে তখনই একটা নতুন প্রোডাক্ট, নতুন প্রবলেমকে আসলে সলভ করতে গিয়ে নতুন প্রোডাক্টের আসলে উৎপত্তি হয়। তো এটাই যে কন্টিনিউয়াস লার্নিং এর ভিতরে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারছিলাম যে লাইক সবারই একটা গোল থাকা প্রয়োজন, একটা গোল সেট করা প্রয়োজন, যেখানটা হচ্ছে গিয়ে আপনি একটা পজিটিভ টিমের আন্ডারে যখন কাজ করেন তখন দেখা যায় প্রত্যেকটা মানুষ তাদের পজিটিভ ফিডব্যাক গুলো দিচ্ছে, আপনি প্রজেক্টটার যে গোলটা রয়েছে সেই গোলটা অ্যাচিভ করতেও কিন্তু আপনার জন্য সুবিধা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে অনেক সময় পজিটিভ মাইন্ডসেট থাকে না অনেকেরই, এইটা আসলে কতটুকু ব্যাকফায়ার করে একটা টিমকে, উইনিং টিমকে আসলে উইনিং পজিশনে। দেখা যাচ্ছে আপনার সবকিছু আছে, সবকিছু থাকার পর আপনার যত লোকবল দরকার ছিল একটা প্রজেক্টের জন্য, যতগুলো রিসোর্স আপনার থাকা দরকার সবকিছু আছে, বাট আপনি উইন করছেন না বা আপনার প্রজেক্টটা ডান হচ্ছে না। এর পিছনে পজিটিভ টিম থাকা বা একটা পজিটিভ অ্যাটমসফিয়ার থাকাটা কতটা ইম্পর্টেন্ট, বা হচ্ছে গিয়ে আপনার কেউ একজন আপনাকে ব্যাক এন্ড থেকে ওইভাবে সার্ভিস দিচ্ছে না, নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে আপনার টিমের জন্য, সেটা আসলে কতটুকু আপনাকে ব্যাকফায়ার করে আপনার এই প্রজেক্টটা রান করার ক্ষেত্রে? এই ধরনের কোনো চ্যালেঞ্জেস কি আপনার ফেস করতে হয়েছে? হ্যাঁ অবশ্যই, আপনার এইটা মানে চ্যালেঞ্জ তো মাস্ট। যেটা হচ্ছে যে বললাম যে আমার হচ্ছে আপনার যখন টিমকে আমরা রান মানে টিমকে আপনার ড্রাইভ করি, টিমের সঙ্গে হচ্ছে আপনার হচ্ছে যে কমিউনিকেশনটা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোন সেন্সে, আমি আপনার একটা প্রজেক্ট করতে চাচ্ছি, প্রজেক্টের গোলটা কি। এখন ব্যাপার হচ্ছে কি আমি যখন ধরেন আমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টেই যাচ্ছি, একটা অ্যাপ ডেভেলপমেন্টে বা অ্যাপে একটা নতুন ফিচার যাচ্ছি, আমি আপনার টেকনোলজি টিমের সঙ্গে আপনার কথা বললাম,
বাট ওই টেকনোলজি টিমের সঙ্গে যখন কথা বলতেছি আমি কিন্তু ফাইন্যান্স টিমকে রাখছি না, বা আমি আপনার হচ্ছে আমার ক্রস ফাংশনাল অন্যান্য যে সমস্ত টিমগুলো আছে তাদের কাউকে আমি রাখছি না। যার কারণে তখন দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকে আপনার একটা সিঙ্গেল আইল্যান্ডে আছে, এবং এই একটা আইসোলেটেড আইল্যান্ডে থাকার কারণে কিন্তু আপনার হচ্ছে ওর কাজের গুরুত্বও বুঝতেছে না, ইভেন হচ্ছে ওরটুকু দিয়েই মনে করতেছে আমার শেষ। আর যখন হচ্ছে আপনার একটা প্রজেক্টে আমরা লঞ্চ করি তখন আমরা চাই যে আপনার একটা ক্রস ফাংশনাল টিমগুলোকে একসাথে নিয়ে বসে আমরা টিম যারা হচ্ছে মুভ করাবে বা লিড দিবে তাদেরকে আপনার হচ্ছে আমার আলটিমেট গোলটা বোঝানোর জন্য। এই আলটিমেট গোলটা বুঝালে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি একটা ফিচার আনতেছি, এই ফিচারটা আমার কী কাজের জন্য লাগবে, এটার বিজনেস ইম্প্যাক্ট কী, এটা আপনার কাস্টমার ইম্প্যাক্ট কী। অনেক ক্ষেত্রে আমরা বিজনেস ইম্প্যাক্ট চিন্তা করতে যে কাস্টমার ইম্প্যাক্ট চিন্তা করি না। এরকম আপনার ডিফারেন্ট আপনার ইভেন আমরা দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা আমি বানাই ফেললাম, কিন্তু আমি জানি না আপনার বাংলাদেশ ব্যাংকের বা আমার যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনে আপনার যে গভর্নিং বডি আছে তারা আপনার এইখানটায় আপনার কী কমপ্লায়েন্স লিখে রাখছে সেই কমপ্লায়েন্স সম্পর্কে আমি জানি না জেনে আমি একটা ডেভেলপ করলাম, করে আমি বাজারে ছিলাম, পরের দিন আপনার আমার এইখানটায় পেপারে বা নিউজ পেপারে একটা বড় কথা আসলো যে এই ঘটনা ঘটতেছে, যে এটা একটা নেগেটিভ নিউজ হিসেবে নেগেটিভ নিউজ হচ্ছে। তা এই পুরো জিনিসটাই হচ্ছে একটা আপনার চ্যালেঞ্জ, যে আপনার প্রত্যেকটা টিম মেম্বারকে বসা, তাকে আপনার বোঝানো, এইটা যখন আপনি করতে পারবেন তখন আপনার মোটামুটি কাজগুলোকে আপনি বলবেন যে এই চ্যালেঞ্জটা আপনি 80% আপনার কাজ হয়ে গেছে। এখন তো কানেক্টেড রাখা, ইনফর্ম রাখা, যে আমি একটা ভিশন দেখছি বা একটা গোল সেট করেছি, আমার সাথে এইচআর যে কাজ করছে, আমার সাথে যে টেকনিশিয়ান কাজ করছে, যে হয়তো বা প্রোডাক্টের ব্যাকএন্ডে কাজ করছে, যে হয়তো বা প্রোডাক্টটা সেল করছে বা ব্র্যান্ডিং করছে, সবাই যখন সেম গোলের আন্ডারে চলে আসে তখনই কিন্তু আপনি ওই ভিশনটা দেখতে পারেন বা ওই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন বা সাকসেস নিয়ে আসতে পারেন। এবং লিডারের আসলে এইটাই একটা বড় গুণ, যে যারা লিডারশিপ রোল প্লে করে তাদের হচ্ছে সবাইকে ইনফর্ম রাখা, টিমটাকে নিয়ে কাজ করা। আর সবসময় মানুষ একা জিতে না, একটা টিম নিয়ে জিতে। সো ওই জিনিসটা যখন থাকে আপনার যারা কলিগ রয়েছে বা আপনারা যারা এইচআর আপনার সাথে কাজ করছেন তাদেরকে যখন যত বেশি আপনি কানেক্টেড রাখতে পারছেন, ইনফর্ম রাখতে পারছেন, তখনই কিন্তু আপনি আসলে এজ এ পজিটিভ টিম হিসেবে এগিয়ে যেতে পারছেন এবং সাকসেসটা আসছে। সো ভেরি গুড, আমরা আসলে আপনার এই ক্যারিয়ার জার্নি থেকে অনেক কিছুই শিখতে পারছি। আর আমি যেটা দেখলাম যে রিসেন্টলি আপনি ব্র্যাকে জয়েন করেছেন রিস্ক ম্যানেজমেন্টে, এর আগে আবার আপনি মেবি আপনার পূর্বে যে অর্গানাইজেশনটা ছিল আস্থা ফিড, সেখানে আবার হেড অফ আইটি হিসেবে। সো মানে অ্যাজ এ হেড অফ আইটি টেকনিক্যাল হ্যান্ডে আপনি কাজ করছেন, আইটি সেক্টর দেখছেন, ওইখান থেকে আবার রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্সে মুভ করা, এই ডিসিশনটার পিছনে রিজনটা কি ছিল? আমার আসল ব্যাপার হচ্ছে যে আইটি হেড হিসেবে ওখানটায় আমার যেটা কাজ ছিল ওইখানটায় টোটালটাই হচ্ছে অর্গানাইজেশনটা হচ্ছে ফিড ইন্ডাস্ট্রিজটা মানে আমি বলবো যে আস্থা ফিডে আমি হচ্ছে হেড অফ আইটি হিসেবে জয়েন করার পরে ওখানটায় এই ফিল্ডটা টোটালি একটা ডিফারেন্ট ফিল্ড, এবং বলবো যে বাংলাদেশের অন অফ দ্য হচ্ছে বিগেস্ট ফিল্ড এই ক্ষেত্রে, যে আপনার মনে করেন যে আমি প্রতিদিন আপনার ডিম না খেলে আমার চলবে না, আমার দুধ খেতে হবে, আমার হচ্ছে মাংস খেতে হবে, অর্থাৎ আমার প্রোটিন সমৃদ্ধ জিনিসপত্র বা আমার মাছ খেতে হবে। তা এইটার একটা আপনার হচ্ছে চাহিদা যেমন আছে, এটার উৎপাদনও তো আমাকে বাড়াতে হবে। এই ফিড ইন্ডাস্ট্রিজটা হচ্ছে আপনার সেই ক্ষেত্রেই আপনার একটা বড় ভূমিকা পালন করে। তা আমার জন্য এই ট্র্যাকটা টোটালি ডিফারেন্ট। ওই সেক্টরে আমি খুব বেশি দিন ছিলাম না, মাত্র 5 মাসের মতো, কিন্তু এই 5 মাসে আমি আপনার মোটামুটি আমি ওদের পুরো জায়গাটা আমি আপনার দেখেছি, ওদের ফ্যাক্টরি থেকে শুরু করে অন্যান্য জায়গায়, এবং ওখানে আমি ইআরপি ইমপ্লিমেন্টেশনের আপনার কাজটা আমি শুরু করে আসছি, এবং ওদের এখানটায় যেই জিনিসটা একটা এমআইএসও আমরা করে আসছি, যেই এমআইএসের মাধ্যমে আমি টোটাল জিনিসটার একটা আপনার হচ্ছে হলো ইনফরমেশন, আমি একটা হচ্ছে ওভারভিউ পেয়ে যাব যে আমি আসলে আপনার এটা আমার কোন দিকে যাচ্ছে কেমন। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, যেমন আমার হচ্ছে হলো ফিশ ফিড আছে, এখন আমার যেই ফিশ ফিডগুলো উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিফারেন্ট, আপনার হচ্ছে আমার টাইমে ডিফারেন্ট ব্যাচে ডিফারেন্ট আপনার এটা। তা দেখা যাচ্ছে আমার জন্য তেলাপিয়া ফিশ আছে, তেলাপিয়া ফিশের আপনার 3 রকমের আমার ভাগ আছে। একটা হচ্ছে তেলাপিয়ার আপনার গ্রোথের জন্য, একটা হচ্ছে তেলাপিয়ার আপনার হচ্ছে একেবারে পুরো বাচ্চা মাছ যেগুলো সেইগুলোর জন্য। তা এই ক্ষেত্রে আমি আপনার একটা জিনিস আপনার নতুন শিখলাম এখানটায়, যখন আপনার মাছগুলো আপনার হচ্ছে আমি খাবার দিচ্ছি, এরপরে প্রতি 15 দিন পর আমি একটা এফসিআর করি। এফসিআরটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার একটা টেস্টিং করা, যে আমার যেই খাবারটা আমি দিচ্ছি, খাবারটা দেওয়ার পরে আপনার যেইটুকু গ্রোথ হওয়া উচিত মাছের, সেই গ্রোথটা কি হচ্ছে কি না। এবং এই টেস্টিংয়ের জন্য আমরা পুকুরটাকে আমরা কীভাবে আপনার একটা সিলেকশন করি, কোন জায়গা থেকে আপনার মাছ, আমি কি এক জায়গা থেকে, আমি কি পুকুরের মাঝখান থেকেই শুধু মাছ নিব, নাকি আমি আপনার একটা কোনা থেকে মাছ নিব, নাকি আমি ডিফারেন্ট 4টা কোনা বা 5 কোনা থেকে মাছ নিব, এই এফসিআর করা।
এই জিনিসটা আমি জানলাম, এবং এইখানটায় আমি আপনার জানতে পারলাম এখানটা আমার টেকনোলজির একটা বড় রকমের ব্যবহার আছে। অর্থাৎ এই যে FCR রিপোর্টগুলো দেখা যাচ্ছে ম্যানুয়ালি করতেছে, করে আপনার হচ্ছে টিমকে জানাচ্ছে, বাট এটার একটা রেকর্ডিং থাকতেছে না। আমি যদি এটা যেমন একটা অ্যাপের মতো আমি ক্রিয়েট করতে পারি, বা আমি একটা MIS আমি আপনার বানিয়ে দিতে পারি, সেই MIS-এ আপনার যদি ইনফরমেশনগুলো থাকে রেগুলার থাকলে, আমি দেখতেছি যে কোন ব্যাচের খাবার ছিল, সেই ব্যাচের খাবার খাওয়ার পরে প্রতি 15 দিন অন্তর অন্তর আপনার কতটুকু আপনার মাছের গ্রোথ হয়েছে, এবং গ্রোথ হওয়ার পরে আপনার দেখা যাচ্ছে যে ওই মাসের আপনার ওই পুকুরের আপনার হচ্ছে আন্তঃপরিবেশটা কেমন ছিল, আপনার দেখা যাচ্ছে পুরো একটা লাইফ সাইকেল। তাহলে দেখা যাচ্ছে আমি এই যে কেস স্টাডিটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি, এবং সেইখানটায় কিন্তু আমি ডিসিশন নিতে পারতেছি আমার বিজনেসের ক্ষেত্রে যে হ্যাঁ, যে আমি যেই ব্যাচটা আপনার প্রোডাকশন করছিলাম আমার ওই পুকুরের ক্ষেত্রে যে রেজাল্ট দেওয়ার কথা সেটা দেয়নি, কিন্তু অন্য পুকুরগুলোতে দিয়েছে। তাহলে কি প্রবলেমটা কোথায়? আপনার পুকুরের প্রবলেম। আদারওয়াইজ হবে কি, আপনার দেখা যাচ্ছে কাস্টমার আপনার কমপ্লেন করা শুরু করলো যে আপনার খাবারটা আপনার ভালো না, আমি আপনার এটাকে মেনে নিলাম, কিন্তু আমি আসল ব্যাপার অ্যানালাইসিসটা করলাম না। আমি এই কাজটা আপনার ওখানটায় কিছুটা আপনার MIS করে দিয়ে আসছি, দেওয়ার পরে আপনার তো আমার ব্রাকে সুযোগ হয়ে গেল, আমি ব্রাকে মুভমেন্ট করে ফেললাম। বাট ওইটা একটা আপনার অন্য জার্নি ছিল, এবং ওখানটায় কাজ করতে যে আমি আপনার বলবো যে আমি অনেক মজা পেয়েছি মানে একটা নতুন সেক্টরে নতুন জায়গায় আপনার অনেক কিছু যে আইটিটাকে ওখানটায় ইমপ্লিমেন্ট করা যায়, টেকনোলজিটাকে এখানে ইমপ্লিমেন্ট করা যায়, এইটাকে আমি মোটামুটি তাদেরকেও আমি আপনার বুঝিয়ে দিয়ে আসতে পেরেছি যে, এবং তারা আপনার এই জায়গাটাতে আপনার ইন্টারেস্ট ফিল করতেছে যে হ্যাঁ তাহলে তো আমরা এখানে, যেমন আমি একটা ERP সিস্টেম নিয়ে আমি কাজ করতেছিলাম, এমন দেখা যাচ্ছে যে রবিতে যখন ERP আপনার ইমপ্লিমেন্ট হয় আমার জার্নিতে, সেইখানটা আপনার SAP আমরা ইউজ করি, যেটা পরবর্তীতে আপনার ওখানটায় দেখা যাচ্ছে যে রবির কালচার বা রবির আপনার সাথে যদি আমি আমার এই প্রিভিয়াস অর্গানাইজেশনে যাই, এটা সেই তুলনায় হিউজ কোন দিক থেকে, আমার এখানটায় আপনার ফ্যাক্টরি আছে, এখানটায় আপনার আমার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এখন ফ্যাক্টরির আপনার হচ্ছে অপারেশনটা আমার, যেমন রবিটা আমার এরকম ফ্যাক্টরি অপারেশন নেই, রবিটা আমার হচ্ছে অ্যাসেট, আমার রবিটা আছে আমার হচ্ছে BTS বা BSc, কিন্তু ফ্যাক্টরি অপারেশন একটা আমার বড় পার্ট, আমার আপনার এই যে সাপ্লাই চেন একটা এখানটায় বড় পার্ট, আমার এখানটায় আপনার ব্র্যান্ডিং একটা বড় পার্ট, আমার এখানে মার্কেটিং একটা ডিফারেন্ট পার্ট, আমার সেলস একটা ডিফারেন্ট পার্ট, আমার কম্পিটিটর অ্যানালাইসিস, এই পুরাটা জিনিস নিয়ে আমি আমার মতো করে একটা হচ্ছে তাদেরকে একটা প্রপোজাল দিয়ে আসছিলাম, এবং প্রপোজাল দিয়ে আসছি যেটাকে আপনার করলে দেখা যাচ্ছে যে অ্যাট এ গ্লান্স, যেমন ওখানটা আমি একটা কাজ করেছি ম্যাপ ভিউটা হচ্ছে কেমন, যেমন আমি ওখানটায় দেখতে চাই যে আমার রিজিওনাল ফোর্সরা আপনার মার্কেটের কতটুকু আপনার ক্যাপচার করতে পারছে, কেমন, যেমন আমার এখানটায় কয়েকজন কম্পিটিটর আছে, আমার ধরেন আমি একটা সিম্পল আমি বলি যে আমি নরসিংদীতে আপনার শিবপুর উপজেলাতে আমি এখন কাজ করতেছি, শিবপুর উপজেলাতে আমার 10 জন আপনার এমপ্লয়ি আছে, এখন শিবপুরের মার্কেটটা কতটুকু, শিবপুরের ওই মার্কেটে আপনার হচ্ছে আমার কম্পিটিটর আর কারা আছে, তাদের আপনার কয়জন এজেন্ট আছে, এবং তারা আপনার মার্কেটের থেকে কতটুকু ক্যাপচার করতেছে প্রপার যে ডাটাটা, যার কারণে আমি দেখা যাচ্ছে যে ওই একটা জায়গা থেকে আমি কিন্তু আপনার যেমন ডাটা অ্যানালাইসিস করতে পারতেছি, ইভেন ওইখানটা আমার মার্কেট পেনিট্রেট করতে পারতেছি, এবং আমি বুঝতে পারতেছি যে আমার এইখানটায় কি আমার ইনভেস্টমেন্ট দরকার আছে, নাকি আমি এই ইনভেস্টমেন্টটাকে অন্য জায়গায় নিব। যেমন আমার দেখা যাচ্ছে যে ওখানটায় খামারের পরিমাণই মাত্র আপনার 2টা বা 3টা, এখন আমি ওখানটায় দেখা যাচ্ছে 10 জন ম্যান ফোর্স বা পাওয়ারকে ওখানটায় আমার ইউটিলাইজ করাটা প্রয়োজন নাই। আমার যেখানটায় দেখা যাচ্ছে যে আমার খামারের সংখ্যা বেশি, যেখানটায় আমার হচ্ছে আমার ওইখানটায় কম্পিটিটররা অনেক বেশি আপনার ওখানটায় অ্যাভেল করতেছে, আমার লোকজনকে আমি ওখানটায় আমি কাজে লাগাতে পারতেছি। সুতরাং ERP সিস্টেম আমি এই ম্যাপ ভিউটা আমি করে দিয়ে আসছিলাম, ম্যাপ ভিউটা আপনার করা হয়েছিল, আপনার এই FCR এর ব্যাপারটাও আমি আপনার ERPটাও আমি হয়তো বা যদি থাকতাম এটা আমি আপনার কমপ্লিট করে আসতাম। তো তাই বললাম যে এই জার্নিটা আপনার অনেক ইন্টারেস্টিং একটা জার্নি ছিল। আচ্ছা, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি যেটা বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা জায়গায় আসলে এই মুহূর্তে যে ডাটা অ্যানালাইসিসের পরে কিন্তু আপনার যে ডিসিশন মেকিং এর যে পোর্শনটা রয়েছে, ডাটা অ্যানালাইসিস অনেকাংশেই আসলে ডিসিশন মেকিং করার ক্ষেত্রেই কাজ করছে। তো এখন ডাটা অ্যানালাইসিস, ইভেন ডাটা অ্যানালাইসিস নিয়ে যেহেতু কথা উঠলো, বা আপনার আসলে পুরো যে ক্যারিয়ার জার্নি, এখানটা আসলে ডাটা একটা বড় রোল প্লে করেছে। সো বর্তমান যে প্রসপেক্ট বা ক্যারিয়ার প্রসপেক্ট, এইখানটায় আসলে অনেকেই ভাবছে যে লাইক ডাটা ইন্ডাস্ট্রিতে আসলে নিজের ক্যারিয়ার করে তোলা বা ডাটা ইন্ডাস্ট্রিতে নিজেকে সমৃদ্ধ করা, কারণ ডাটা ইজ দ্য ফিউচার। এবং অনেকগুলো আর্টিকেলস, লাইক লাস্ট ইয়ারে আমি একটা আর্টিকেল পড়ছিলাম আপনার গ্লাসডোরে, যেখানটায় হচ্ছে গিয়ে উল্লেখিত ছিল যে আগামী ভবিষ্যতে একদম মানুষের প্রথম পছন্দের তালিকায় থাকবে 10টা প্রফেশন, যার ভিতরে প্রায় আমি দেখতে পাচ্ছিলাম 6টা থেকে 7টা প্রফেশনই ছিল ডাটা রিলেটেড, মেশিন লার্নিং এক্সপার্ট, ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালিটিক্স বা এই ধরনের বিষয়গুলো নিয়ে মানুষের চাহিদা বেশি থাকবে।
এবং এখানটা আসলে অনেক চ্যালেঞ্জেসও আছে। এখন আপনার পরিপ্রেক্ষিতে যেহেতু আপনি বলা যায় যে একজন ডাটা এক্সপার্ট হিসেবেই আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কাজ করছেন বা আইটি স্পেশালিস্ট হিসেবে, এই জায়গায় আসলে বাংলাদেশের ফিউচারটা কি, বা বাংলাদেশ কি এই জার্নিটা এগিয়ে আছে কিনা, বা এখানে আসলে লার্নিং এর যে মাধ্যমগুলো রয়েছে সেটা কি আসলে প্রপার ওয়েতে আমাদেরকে ওই লার্নিং দিতে পারছে কিনা ডাটা স্পেশালিস্ট হিসেবে গড়ে তোলার জন্য বা ডাটা অ্যানালাইসিসের এক্সপার্ট হিসেবে গড়ে তোলার জন্য, এখানটায় আপনার আসলে থটটা কি? ধন্যবাদ আবিদ ভাই আপনার প্রশ্নটা। এটা মানে বলবো যে ডাটা অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ তো আপনার আগেও ছিল, এখন আরও বেশি হয়েছে। এর কারণটা হচ্ছে টেকনোলজির আপনার অ্যাডভান্সমেন্টের জন্য। আগে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কাগজে কলমে আপনার হিসাব কিতাব করতাম, যেখানটায় অনেক কিছুই আমরা আপনার দেখা যেত যে অনেক ডিসিশন নিতাম হচ্ছে আমরা হচ্ছে আশেপাশের পরিবেশ দেখে। এখন আপনার দেখা যাচ্ছে যে আমার এটা বলেন যে আমার এই জার্নিতে আমি যখন আপনার এমবিএ করি, আমার এমবিএতে মেজর ছিল কোয়ান্টিটেটিভ বিজনেস অ্যানালাইসিস। তা এই বিজনেস অ্যানালাইসিসটা আপনার যখন আমি পড়তে যাই, কোয়ান্টিটেটিভ বিজনেস অ্যানালাইসিস টোটালটাই হচ্ছে আপনার আমার ডাটা অ্যানালাইসিসের মতোই, যে আমি একটা বিজনেসের ডিসিশন নিব, নতুন একটা বিজনেসকে আমি আপনার রান করাবো, সেই ক্ষেত্রে আমার কী কী প্যারামিটার লাগবে এবং সেই প্যারামিটার আলোকে আমি আপনার মার্কেটটাকে আমি আপনার ক্যাপচার করা, আমার প্রোডাক্টটাকে ডিজাইন করা, আমার কাস্টমার বেসটাকে আপনার কল্পনা করা, লাইফ সাইকেলের যে বিষয়টা থাকে পুরাটাই। তা যেমন আমি যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপটেই আমি আপনাকে যদি একটু দেখাই, যেমন আপনার দেখেন যে আপনার ফেসবুক মার্কেটিং আপনার এখন বাংলাদেশে খুব আপনার জনপ্রিয় একটা মার্কেটিং, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং বাংলাদেশে আপনার জনপ্রিয় যতটুকু হচ্ছে তার থেকে আপনার বলতে পারেন যে এদের ব্যাপারে হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইমপ্রেশনটাই অনেক বেশি। এখন নেগেটিভ ইমপ্রেশনটা বেশি হওয়ার কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা আপনার প্রপারলি আপনার প্রোডাক্ট ডিজাইন করতেছি না, প্রপারলি আমি আমার কাস্টমারকে আমি জানতেছি না, আমার প্রপারলি আপনার মার্কেটের কোনো স্ট্র্যাটেজিও আপনার করতেছি না। তো এখন এই যে ডাটা অ্যানালাইসিসে যেমন একটা গল্পই তো আছে, যেমন আপনার গুগল আপনাকে সব জানে, গুগল সব জানতেছে, আপনার এভরিথিং ইনফরমেশন জানে। আপনি কোন মুভি দেখতেছেন, কি খাবার খাচ্ছেন, কোন খাবার অর্ডার দিচ্ছেন বা কোন প্রোডাক্ট আপনি কিনতেছেন, ওরা কিন্তু আপনাকে সেইভাবেই আপনার এটা করতেছে কীভাবে? ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে। ও আপনাকে দেখেই বলে দিচ্ছে যে আপনার শরীরে এখন এতটুকু আপনার ক্যালোরি, আপনি এর বেশি ক্যালোরি ক্যালোরি যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার ডায়াবেটিস হবে বা আপনার অন্যান্য হাই প্রেশার হতে পারে, ব্লাড হাই প্রেশার, এগুলো। ডাটা অ্যানালাইসিসটা আমার এখনকার প্রেক্ষিতে আপনার খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি মেশিন লার্নিং করতে যাবেন, আপনি আপনার নতুন বিজনেস ডেভেলপ করতে যাবেন, আপনি নতুন যাই করতে যাবেন, সেখানটা আপনার ডাটা, যেমন আমি বলি যে আমি রিস্ক ম্যানেজমেন্টের পার্সপেক্টিভেই যদি বলি যে আগামী 5 বছর বা 10 বছর পরে বাংলাদেশের আপনার আবহাওয়ার ক্ষেত্রে আপনার কী রকমের চেঞ্জ আসতে পারে বা চ্যালেঞ্জ আসতে পারে, এইটা নিয়ে আপনার দেখা যাচ্ছে যদি আমি এখন গবেষণা করতে চাই বা আমি জানতে চাই, তাহলে আমার দেখা যাচ্ছে আপনার ডাটার আপনার অ্যাভেলেবিলিটি খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু দেখা যাচ্ছে আমরা ডাটা খুব সুন্দরভাবে প্রিজার্ভ করি না, যেটার কারণে আমরা কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই মিস ইনফরমেশনের আপনার শিকার হই, আবার অনেক ক্ষেত্রে আমরা ডাটা ম্যানিপুলেশন করি। কিন্তু যদি আমরা প্রপার ডাটাগুলো পেতাম এবং সেই ডাটা অ্যানালাইসিস করতাম, তাহলে আমরা কিন্তু আপনার আগে থেকেই বলতে পারতাম যে হ্যাঁ 2024 এই বন্যা হওয়ার সম্ভাবনা আছে, আপনার গরমের অবস্থা এরকম হতে পারে, ঠান্ডার অবস্থা এটা হতে পারে, আপনার মানুষজনের এই জায়গাটায় আপনার লবণাক্ত পানির পরিমাণ বেড়ে যেতে পারে, বা ওই বিভিন্ন জিনিসগুলো আমাদের জন্য কিন্তু বলা সহজ হতো, কিন্তু আমরা সেই জায়গাটা করি না। এবং বাংলাদেশে আপনার এই জায়গাটা বলবো যে অলমোস্ট আপনার মনে করেন যে আমাদের ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় যেই পরিমাণ প্র্যাকটিস হয় তার থেকে আমাদের প্র্যাকটিসের পরিমাণ খুবই নগণ্য। এটার পারসেপশন বলেন বা এটার ফিউচার বলেন, এটার ফিউচার অনেক বেটার। এবং সেই ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে ওইভাবে ডেভেলপ না করি, আমরা আপনার আগে মানে অ্যাডভান্সড ওয়ার্ল্ড থেকে আমরা অনেক পিছিয়ে যাব। এবং এই ক্ষেত্রে আসলে প্রপার এডুকেশনটাও বাংলাদেশে বেস লেভেলের নাই, ইউনিভার্সিটি লেভেলও খুব একটা এখনো চালু হয়নি। বাট আমরা আমাদের অর্গানাইজেশন থেকে আসলে যেটা ট্রাই করছি, যেহেতু আমরা একটা পিজিডি নিয়ে এসেছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডেটা সায়েন্স এন্ড বিজনেস অ্যানালিটিক্স, ইভেন আপনিও করেছি। ওইখানতে আসলে আমরা ট্রাই করছি যাতে এই ফিল্ডে আসলে দক্ষ জনবল গড়ে তোলার, এবং ওই বিষয়টা নিয়ে যখন কাজ করতে যাচ্ছিলাম তখন যেটা আমরা সবচেয়ে বেশি ফিডব্যাক পেয়েছি ইন্ডাস্ট্রি থেকে, সেটা হচ্ছে গিয়ে সবাই আসলে দেশের বাইরে প্ল্যান করে আসলে এই ধরনের ডিগ্রিসগুলোর জন্য ডিগ্রিসগুলো থেকে শিখতে চাচ্ছে, কারণ দেশের বাইরে এর বড় একটা ক্যারিয়ার আছে বা এটার একটা ভালো ফিউচার আছে। কিন্তু এইটা যদি আমরা আসলে বাংলাদেশে প্রপার ওয়েতে ইউটিলাইজ করি, বাংলাদেশেও কিন্তু ফিউচার আছে, কারণ যে কোনো বিজনেসে আসলে ডিসিশন মেকিংটা বড় একটা রোল প্লে করে, এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এখন ডাটা অ্যানালাইসিস আপনাকে আসলে লাইফ ইজি করে দেয়। সো অবশ্যই অ্যানালাইসিসটা প্রয়োজন পড়ে, এবং দেখা যাচ্ছে বিজনেস ডিসিশন মেকিং তো এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলছে। আর ইনশাআল্লাহ আমরাও ট্রাই করছি মানুষকে ওইভাবে আসলে দক্ষ করে তোলা। আমি তো আপনাদের এই ইয়াতে আসি, আপনাদের
করতে পারেন যে এই কোর্সটাতে আমি এনরোল করেছি এবং আমি এই কোর্সটা করেছি। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যেমন আমরা ইউনিভার্সিটি লেভেলে যখন পড়াশোনা করি, পড়াশোনার ক্ষেত্রে আমাদের যেমন আমরা স্ট্যাটিস্টিক্স পড়ি, স্ট্যাটিস্টিক্সটাকে আমরা পড়ি কীভাবে, আমরা স্ট্যাটিস্টিক্সে আমাদের টিচাররা আপনার কোর্স নিচ্ছে, আমাদের ক্লাস নিচ্ছে, ক্লাসের পর আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার পর আমি আপনার স্ট্যাটিস্টিক্সে একটা গ্রেড পাচ্ছি, আমি আপনার হ্যাপি হয়ে যাচ্ছি। বাট ওইটার ইউটিলাইজেশনটা কি আমি কিন্তু আপনার জানি না। সেম অ্যাজ আপনার কোডিং করতেছি, যখন কোডিংয়ের মধ্যে আমি আপনার সি করতেছি, সি শার্প করতেছি, ASP.NET করতেছি বা পাইথন করতেছি, পাইথনটাকে আমি কিভাবে কাজে লাগাবো আমি আপনার জানি না। তারপরে আপনার যেমন আমি আপনার মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমি আপনার প্রোগ্রামিংটা আমি আপনার ইউজ করতেছি। তা এই যে বললাম যে এটা টোটাল কম্বিনেশন নাই, আপনার সারাভাবে আপনার জানতেছে। আপনার রিগ্রেশন মডেল নিয়ে আপনার কাউকে জিজ্ঞেস করেন, আপনার দেখা যাবে যে রিগ্রেশন মডেলটা আপনার পড়ে আসছে, কিন্তু আপনার এটার ইউটিলাইজেশনটা কোথায় করবে আপনার জানেন। এখন এই যে আপনাদের কোর্সে আমি আপনার এনরোল হওয়ার পরে এবং আপনাদের কোর্সের সিলেবাসটা দেখেই আমি এনরোল হয়েছি, কারণ এইখানটায় আপনার একটা কমপ্লিট প্যাকেজ মানে আপনি এইটা কোর্সটা কমপ্লিট হওয়ার পর আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন। আপনি কি এটা পাওয়ার BI দিয়ে কাজটা করবেন, আপনি কি পাইথন ইউজ করবেন, আপনি কি ইউজ করবেন, আপনার স্ট্যাটিস্টিক্সের কোন মডেলটা ইউজ করবেন। অর্থাৎ আপনার স্ট্যাটিস্টিক্সের আপনার মডেল ইউজ করাটাও আপনার জানাটা ইম্পর্টেন্ট। আপনি এখন দেখা যাচ্ছে যে যেখানে আমার রিগ্রেশন মডেল দরকার না, আমি এখানে রিগ্রেশন মডেল করলাম, আপনার আলটিমেটলি আউটপুটটা আমার 0। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না করে আমি অন্য একটা কাজ করলাম, আমার আউটপুট 0। তো এটা হচ্ছে যে আগে আমাকে জানতে হবে যে আমার কোনটা আমি ইউটিলাইজ করব, কোন জায়গায় আমি কোন নলেজটাকে কাজে লাগাবো, যেইটা আপনাদের এই প্রোগ্রামটাতে আছে। এবং আমি এই প্রোগ্রামটাতে যেহেতু এনরোল হচ্ছে, আমি এইটা করে আমি আপনার বুঝতেছি যে আমার এটাকে ইউটিলাইজ করার এবং আপনার অ্যাডভান্স লেভেলে কীভাবে কাজ করা যায়, এবং এটা আপনার দরকার। এবং এইটার জন্য থ্যাংক ইউ, আমি আবার থ্যাংক ইউ দেবো ABP-কে এই কারণে যে এই কোর্সগুলো আপনারা আনতে পারছেন। কারণ আমাদের এখানটায় এটাকে আপনার যদি বলা হয় যে আমি আপনার ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্স এখন অনেক বাইরের ইউনিভার্সিটিতে আপনার চালু করছে, বাট ওইখানটা আপনার 4 বছরের একটা কোর্স কমপ্লিট করবে, 4 বছরের কোর্স কমপ্লিট করার পরে আপনার দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি আপনাকে এটাকে ইউটিলাইজ করতে যে আপনার যেই সময়টা এবং এটা লাগবে। আর আমি এইখানটায় মনে করেন আমি এখন ইউনিভার্সিটিতে আপনার গ্র্যাজুয়েট আপনার কমপ্লিট করে আমি এখন প্রফেশনাল লাইফে আছি। আমি আমার এই 15 বছরের চাকরি জীবনে আমি বিভিন্ন সময় বিভিন্ন ডাটাকে বিভিন্ন রকম ইউজ করছি। এখন আমি যদি 4 বছরের একটা আপনার প্রোগ্রামে আপনার ভর্তি হয়ে আমি ওই প্রোগ্রাম থেকে আপনার বের হয়ে এসে আপনার কাজটা করব, তখন দেখা যাবে কি যে আমার জন্য এটা একটা চ্যালেঞ্জিং, 1 নম্বর। একটা লম্বা সময় যাচ্ছে, পড়াশোনা একটা আলাদা কস্ট, পুরো একটা ডিফারেন্স অফ জার্নি, এটা একটা আপনার লম্বা জার্নি। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আপনার এখানটা আমি আপনার পুরো জিনিসটা পড়তেছি আপনার সারাভাবে। এখানটা আমার কেস স্টাডি নিয়ে বা আপনার ইন্ডাস্ট্রি প্র্যাকটিস নিয়ে কিন্তু আপনার আলোচনা, যেখানটায় আপনাদের এটা জায়গাটাই হচ্ছে প্রফেশনাল, এবং যেখানটায় আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজন আছে, আপনাদের যে ইনস্ট্রাক্টর আছেন উনিও হচ্ছেন একজন প্রফেশনাল মানুষ, যার কারণে আমরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এখানটা আপনার আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে শিখবে, যেটাকে ইন্টারেক্টিভ লার্নিং বলে। ইন্টারেক্টিভ লার্নিং না হলে আসলে এই শেখাটা কোনো কাজে লাগে না। তো থ্যাংক ইউ, আমি আবার থ্যাংক ইউ জানাবো। এবং দেখা যায় যে এইসব ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আসলে প্রফেশনালদের কি আসলে আপগ্রেডটা করে নিতে হয় বেশি, এবং এই জায়গায় যেটা হয় ব্যস্ত সময় কাটাতে হয় আপনাদের, এবং ওইখানটা আসলে অনলাইন এডুকেশনটা একটা বড় রোল প্লে করে। কারণ আমি যদি বলি কোভিডের আগেও যখন আমরা সার্ভিস প্রোভাইড করতাম বা লার্নিং রিলেটেড করতাম, তখন আমরা খুব একটা চিন্তা করতাম না অনলাইনের থ্রুতে আমি কোনো কিছু শিখবো বা আমি ঘরে বসে ক্লাস করবো বা জানবো, এই ধরনের বিষয় নিয়ে আমরা খুব একটা চিন্তা করতাম না। সরাসরি গিয়ে পড়ে আসা, ক্লাস করলাম, জানলাম, যেটা হতো রিয়েল লাইফ নলেজটা গ্যাদার করার একটা বিষয় ছিল। বাট কোভিড পরবর্তী সময় কিন্তু মানুষ আস্তে আস্তে ইউজ টু হওয়া শুরু করে অনলাইন এডুকেশনের সাথে, এবং ওইটা কিন্তু মানুষকে অনেকাংশে লাইফ ইজি করে দেয়। কারণ আপনার একটা ফ্রাইডেতে আপনি ধরেন আপনার বন্ধ হলো, ফ্রাইডে স্যাটারডেতে আপনি একটা বন্ধ পেলেন, যেখানটায় দেখা যায় যে আপনি নর্মাল ডের চেয়ে বেশি চাপ থাকে, কারণ আপনার পারিবারিক চাপ থাকে, পরিবারকে সময় দেওয়ার একটা বিষয় থাকে। সবকিছুর বাইরে গিয়ে আপনাকে আসলে আলাদা করে সময় দিয়ে আপনাকে আপগ্রেড করার জন্য, আপনি কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকার জন্য সরাসরি কোথাও গিয়ে পড়া বা পড়াশোনা করা, প্র্যাকটিস করা, এটা আপনার জন্য একটা ভেরি মাচ ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আসলে অনলাইন এডুকেশনটা একটা রেভলিউশন নিয়ে এসেছে, বাংলাদেশে আসলে এটা গ্রো করছে। এবং অনলাইন এডুকেশনের থ্রুতে আপনি কি আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনি আসলে এই জিনিসগুলোকে ম্যানেজ করতে পেরেছেন কিনা, বা অফলাইন এডুকেশনটাই বেটার ছিল নাকি অনলাইন এডুকেশনটাও আসলে আপনাকে আপগ্রেড করতে হেল্প করছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এই জায়গাটায় আমি একটু আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি যখন 2012-এ হচ্ছে আমি MBA-র জন্য নিজেকে আপনার মনে প্রিপেয়ার করি যে আমি আপনার MBA করব, তখন আমি IBA-তে পরীক্ষা দিয়েছিলাম, ঢাকা ভার্সিটির IBA-তে এবং জাহাঙ্গীরনগর IBA-তে। ঢাকা ভার্সিটির IBA-তে আমি চান্স পাওয়ার পরেও আমি পড়তে পারিনি,
করতে পারিনি যে আমার হচ্ছে তখন আপনার দেখা যাচ্ছে রোস্টার ডিউটি করতে হতো, ওখানটায় আপনার রেগুলার ক্লাস আমার পক্ষে রোস্টার করে আপনার ওখানে ক্লাস করা সম্ভব না। আপনার আর জাহাঙ্গীরনগরে আপনার ফ্রাইডে এবং স্যাটারডেতে ক্লাস হতো, যেটা আমি আপনার একটু ম্যানেজ করতে পারতাম, কিন্তু যদি ফ্রাইডে জাহাঙ্গীরনগরে ওইটা হইতো না তাহলে আমি এটাও পারতাম না। এক নম্বর হচ্ছে পয়েন্টের যেখানে যে আপনার একজন প্রফেশনালের জন্য আপনার হচ্ছে হলো রেগুলার আপনার ডেটে কাজ মানে ক্লাস করা একটু টাফ। এবার অফলাইনের এবং অনলাইনের ব্যাপারটাই যদি আমি বলি, আমার ঢাকা শহরে আপনার একটা জার্নিতে আমার তখন বাসা ছিল উত্তরা থেকে যদি আমাকে আপনার এবিপিতে আপনার ক্লাস করতে আপনার আসতে হইতো আপনার শুক্রবারে, এটার জন্য আমার যে টাইমটা যেত, টাইমের সঙ্গে হচ্ছে আমার ফিজিক্যালি আমার যেই আপনার একটা কষ্ট হইতো, সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে বাসায় বসে আমি আপনার জুম্মার নামাজ পড়ে আমি খাওয়া দাওয়া করে তারপরে আমি আপনার ধীরে সুস্থে বসে আমি আপনার ক্লাসগুলো করতেছি এবং ক্লাসে আপনার একটা রেকর্ডিং থাকতেছে, অর্থাৎ ওখানটায় কে কী প্রশ্ন করলো আমি যদি ওই মুহূর্তে কোনো কারণে মিসও করে যাই সেটা আমি পরবর্তীতে আমি জানতে পারতেছি, দেখতে পারতেছি। ইভেন আমার সঙ্গে আপনার অনলাইনে আপনার টিচাররা অলওয়েজ কানেক্টেড থাকতেছে, তাদের কাছে আমি বিভিন্ন সময় বিভিন্ন কেস স্টাডি করে, অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্লাস নেওয়ার সময় টিচার আপনার মনে করতেছে যে এই কেস স্টাডিটা আপনারা ফলো করেন, কিন্তু ওই কেস স্টাডিটা কিছু কিছু জায়গায় যে আপনার কিছু পরিবর্তনের জন্য অন্যরকম হতে পারে, এটা সে দেখা যাচ্ছে যে আপনার বলার সুযোগ পায়নি, অথবা আপনার দেখা যাচ্ছে যে এরকম কোনো কেস তার কাছে আপনার ছিল না, কিন্তু আমি আপনার এটা ফেস করতেছি বা আমাদের অন্যরা ফেস করতেছে, তখন এটা আলোচনার মাধ্যমে দুই পক্ষের জন্যই আমাদের আপনার নলেজ ট্রান্সফারটা খুব ইজি হচ্ছে। সব কিছু মিলাই যদি বলবো যে অফকোর্স আপনার যে অনলাইন আপনার এই যে এডুকেশনাল মডেলটার জন্য এটা আপনার একটা রিভলিউশনারি আনছে আমাদের সব দিক থেকে। আমি এখন আপনার এই যে যেটা বললাম যে জার্নি করে এসে আমি আপনার টায়ার্ড হয়ে যেতাম, আবার টায়ার্ড হয়ে আপনার বাসায় যেতাম, বাসায় যাওয়ার পরে আমি ওই জীবনেও আর ধরেও দেখতাম না এবং ওইটা নিয়ে আমার কোনো আপনার আগ্রহ সৃষ্টি হতো না, যেটা এখন হচ্ছে, বা আমি এখন আপনার সময় দিতে পারতেছি, আমি আমার ইচ্ছা মতো আমি আপনার ক্লাসটা করতে পারতেছি। আমি আজকে শুক্রবারেই ক্লাস, শুক্রবার আমি মিস করলাম, আমি পরে আমি আপনার রেকর্ডিংটা দেখলাম, রেকর্ডিং দেখে আমি আপনার পরবর্তীতে আমি আমার প্রশ্নগুলো সাজিয়ে রাখতে পারতেছি। তো এই জন্য বলবো জব করছে এটা একটা রিভলিউশন এবং এটা অনেক ক্ষেত্রেই আপনার আমাদের ভালো হয়েছে এবং এই জায়গাটাই এবিপি আপনার একটা বড় রকমের ভূমিকা পালন করছে। আমি শুধুমাত্র আমাদের অর্গানাইজেশন বলবো না, যারা কিনা আসলে এই টেক নিয়ে কাজ করছে, এডুকেশনটাকে আসলে টেকনোলজির সাথে কানেক্ট করছে, আমি সবাইকে আসলে একটা বিগ থ্যাঙ্কস দিতে চাই। কারণ অনেকাংশেই আপনি আপনার ব্যস্ত লাইফ পাশাপাশি যদি আমাদের কান্ট্রির পার্সপেক্টিভে বলি, ঢাকা শহরে আপনি একটা জায়গায় যাবেন প্ল্যান করে, যে তখন কিন্তু আপনার একটা ব্যাক অফ দ্য মাইন্ড প্ল্যান করতে হয় যে আমাকে 2 আওয়ার্স আগে থেকে প্ল্যান করতে হবে যে আমি রাস্তায় এখন পৌঁছাবো, এবং ওই দেখা যাচ্ছে জ্যাম থেকে শুরু করে সব কিছু নিয়ে প্ল্যান করে দেন হচ্ছে কি আপনাকে একটা এক্সিকিউশন করতে হয় প্ল্যানের, বা কোথাও যেতে হচ্ছে, এই সব কিছুতে দেখা যাচ্ছে আপনার একটা লম্বা সময় ব্যয় হচ্ছে। এবং শুধুমাত্র যে জ্যাম তা নয়, ঝড় বৃষ্টি সব কিছুর একটা বাধা থাকে প্রায় সময়। এবং এখান থেকে অনলাইন এডুকেশনটা যেটা করেছে মানুষের হাতের মুঠোয় সেই এডুকেশনটা নিয়ে আসে, এবং যাতে করে দেখা যায় যে আপনি কোনো কারণে যদি মিসও করে ফেলেন আপনি সেখানে রিভিউ করতে পারছেন, অথবা আপনি কোনো একটা দুর্যোগের ভিতরে আছেন অথবা কোনো একটা জ্যামে ফেসে যাচ্ছেন, তারপরও ওই চ্যালেঞ্জেসের মাঝখানেও কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের থ্রুতে, মুঠোফোনের থ্রুতে খুব সহজে আপনি কানেক্ট হতে পারছেন এবং নিজেকে এনরিচ করতে পারছেন। সো অনলাইন ইন্ডাস্ট্রি বা অনলাইন এডুকেশন নিয়ে আসলে যারা কাজ করছেন সবাইকে আসলে একটা বিগ স্যালুট আমার পক্ষ থেকে, কারণ আমরা চেষ্টা করছি একটা রেগুলেশন আনার জন্য, যাতে করে মানুষের লাইফ আরো ইজি করা বা মানুষের লার্নিং প্রসেসটাকে আরো ইজি করে তোলা। সো কিজির ভাই, লম্বা একটা আলোচনা হলো আপনার সাথে এবং অনেক কিছু আসলে শেখার ছিল আপনার এই ক্যারিয়ার জার্নি থেকে। আপনার যদি কোনো মেসেজ থাকে যারা আসলে ইয়াং প্রফেশনাল আছে, তারা তাদের যে ক্যারিয়ারে এই ধরনের নতুন চ্যালেঞ্জেসগুলো কীভাবে ফেস করবে, বা একটা টিমে যখন এসে অ্যাডাপ্ট করে, দেখা যাচ্ছে অনেক ইয়াং প্রফেশনাল জয়েন করে একটা টিমে যেখানটায় তার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স পিপল থাকে, সেখানটা যে অ্যাডাপ্টেবিলিটির বিষয় থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা জগা খিচুড়ির অবস্থায় থাকে, কারণ তার প্যাশন এবং আপনি যেটা বললেন ধৈর্য থাকা প্রয়োজন, পেশেন্ট, দুইটা বিষয় কিন্তু তারা একসাথে অ্যাডজাস্ট করতে পারেন, অনেক ইয়াং প্রফেশনালরা পারে না। এই ক্ষেত্রে আপনার আসলে তাদের জন্য মেসেজ কি থাকবে? হ্যাঁ, এটার জন্য আমার প্রথম এবং প্রধান মেসেজ যেটা হচ্ছে যে আমাদের একাডেমিক এডুকেশনের পাশাপাশি নিজেদেরকে আপনার হচ্ছে ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। কেন? যেমন আমরা যখন হচ্ছে আপনার ভার্সিটিতে পড়তাম, আমরা থার্ড ইয়ারে থাকা অবস্থায় হচ্ছে আমরা তখন হচ্ছে সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটে আমরা কোর্স করেছিলাম। তারপর আমরা আপনার রেড হ্যাট লিনাক্সের আপনার এন্টারপ্রাইজের আপনার কোর্স করেছিলাম, সেটা হচ্ছে আপনার নিউ হরাইজনে। এবং টেলিকমে আমি যাব, টেলিকম নিয়ে আমরা একটা আলাদা কোর্স করেছিলাম। এই কোর্সগুলো আমার জন্য কি হয়েছিল, আমি আপনার একেবারে ফ্রেশার, আমি আপনার অ্যাপ্লাই করার পরে আমি আমার সিভিতে যখন আমি এই কোর্সগুলো লিখছি, আমাকে একটু হলেও আপনার আলাদা করে সে চিন্তা করবে যে না,
ছেলেটা এই ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি এই কোর্সগুলো করছে এবং তার মনে হয় কিছুটা হলেও বেসিক নলেজ আছে, সুতরাং আমি একে একটু আপনার নার্চার করলে আমি আগে শেখাতে পারবো। তারপরে দেখা যাচ্ছে ওই কোর্সগুলো করার মাধ্যমে আমার কিন্তু আপনার যেই রিটেন এক্সামগুলোতে আমার জন্য আপনার হেল্পফুল হয়েছিল। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের আপনার মানে মনে করেন যে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন আপনার করে কি যে একাডেমিকটা আপনার পড়ার পরে এরা আপনার দেখা যাচ্ছে যখন আপনার জব পায় না বা জব ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে সেরকম মানে কমিউনিকেশনটা করতে পারতেছে না, ম্যাক্সিমাম হচ্ছে এরা আপনার ডিমোটিভেটেড হয়ে যায় এবং এইটার কখনো রুট কজটা খুঁজে বের করতে চায় না। আমি এখানটায় বারবার বলবো যে নিজেকে আপগ্রেড রাখা, একাডেমিক পড়াশোনা করতে হবে, কারণ একাডেমিক পড়াশোনার সাথে সাথে একাডেমিক রেজাল্টটাও রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট। কারণ আমি যখনই আপনার একজন রিক্রুটার আপনাকে শর্ট আউট করবে আপনার রেজাল্টটা এবং রেজাল্ট আপনার দেখবে, আপনার একাডেমিক আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার চেক করবে তখন আপনার যখন এই এক্সট্রা সার্টিফিকেটগুলো আপনার থাকবে, সার্টিফিকেশন কোর্সগুলো থাকবে, এবং এই সার্টিফিকেশন কোর্সগুলো এমন কোনো একটা আপনার লেন্দি প্রসেস না, বলবো যে খুব শর্ট প্রসেস। যেমন আপনাদের এখানটায় যেমন এইচআর, যারা আপনার এইচআর প্রফেশনালে যেতে চায়, আপনার এখানটা এইচআর প্রফেশনালে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকলে যে কোনো আপনার রিক্রুটারের কাছেই আপনার একটা আলাদা আপনার একটা সাইনিফিকেন্স ক্রিয়েট করবে যে হো ইয়েস, তাহলে এই ছেলেটা আমার জানে। কারণ আপনার একজন ফ্রেশার যখন আপনার চাকরিতে যায় বা জয়েন করে, সে আলটিমেটলি আসলেই ফ্রেশার, কারণ একাডেমি এবং হচ্ছে হলো বাস্তব ক্ষেত্র দুইটা টোটাল ডিফারেন্ট একটা জায়গা। এখন ওই ডিফারেন্ট জায়গাটায় আমি আপনার কোন ছেলে বা মেয়েকে নিব, তাকেই নিব যে আমি তাকে আপনার তৈরি করতে পারবো এবং আমার তার জন্য এফোর্টটা একটু কম দেওয়া লাগবে। এখানে কম দেওয়া বলতে হচ্ছে যে সে বেসিকটা আপনার মোটামুটি জেনেই আসছে, তাকে আমি যদি এখন এই জিনিসগুলোকে আপনার দিই তাহলে তার জন্য এটা অ্যাকসেপ্ট করাটা ইজি হবে। আর না হলে দেখা যাচ্ছে সে টোটালি আপনার জানে না, তাকে আমি এখনও এটা দিলে তার জন্য এটা একটা বার্ডেন ক্রিয়েট হয়ে যাবে। এই জায়গাটা বলবো যে আপনার সবসময় আপনার হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং থাকা, নিজেকে একটু আপগ্রেড করে রাখা, কিছু সার্টিফিকেশন এবং কোর্স আপনার হচ্ছে ফ্রেশারদের আপনার হচ্ছে তারা যেদিকে যেতে চায় খুব বড় পরিসরে না গেলেও দেখা যাচ্ছে কিছু স্কিলের কিছু প্রয়োজন পড়ে। ফ্রেশার হিসেবে যখনই জয়েন করে তার যদি কিছু স্কিল আগে থেকে জানা থাকে, যেমন ধরেন মাইক্রোসফট এক্সেল এর কাজটা বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাকে দিতেই হবে এনি স্টেজ অফ ওয়ার্ক বা আপনার ইউনিভার্সিটিতেও কিন্তু আপনাকে দিতে হচ্ছে। সো এই পার্টিকুলার বিষয়গুলোতে যদি সে স্কিল আপ হয়ে আসে অনেকাংশে কিন্তু তার চ্যালেঞ্জ কিন্তু কভার হয়ে যায়। এখনকার টাইমটা হচ্ছে আসলে মাল্টিটাস্কিং এর। আপনি আপনার যে কোর জব রয়েছে সেটাতে যদি আপনি সময় দিতে থাকেন তাহলে কিন্তু আপনি ক্যারিয়ারে খুব বেশি আগাতে পারবেন না। সো ওই জায়গায় আসলে ওই মেন্টালিটিটা যেটা আপনি শুরুতে বলেছিলেন যে প্যাশনের একটা বিষয় আছে, প্যাশন এবং পেশেন্টটা যখন মানুষের কানেক্টেড হয়ে যাবে একজন ইয়াং প্রফেশনের জন্য, আই থিঙ্ক ওইখানটা আসলে সাকসেসফুল চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। এই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে তো আমরা অনেক লার্নিং পেয়েছি এবং ইয়াং প্রফেশনালদের জন্য আমাদের আসলে মেসেজ থাকবে যে আপনারা যেটা হবে যে নিজেকে আসলে যত দ্রুত স্কিল আপ করবেন ততই কিন্তু আপনার আসলে কর্পোরেটে আপনার চাহিদা বাড়বে। সো ইনশাআল্লাহ সেই প্রসেসে আপনারা এগিয়ে চলুন। আর কিছু ভাই আউট অফ দ্য বক্স একটা কোয়েশ্চেন করতে চাই, যেহেতু বাংলাদেশে এখন একটা ট্রেন্ড চলছে, আপনাকে যদি উপদেষ্টা করা হয় তাহলে আপনি কোন মন্ত্রণালয়ে দেখবেন বা আপনি আসলে কি চেঞ্জেস করতেন? তো সেম কোয়েশ্চেনটা আমিও করতে চাই, যদি এই মুহূর্তে আসলে আপনাকে বাংলাদেশের সরকার প্রদান করা হলো অথবা আপনি একদম পাইনিয়ার পজিশনে আছেন, সেখান থেকে আসলে আপনি এই মুহূর্তে কোন জায়গাটা পরিবর্তন করতে চাবেন? যদি মানে প্রশ্নটা খুবই আপনার হচ্ছে মানে এই মুহূর্তে সবাই অনেকেই আপনার উপদেষ্টা হওয়ার জন্য আপনার কল টল পাচ্ছে, তো সেই হিসাবে আপনার একটু না আউট অফ দ্য বক্স আপনার এটা যদি আমি একটু ডিসকাস করি, আমি আপনার এটা অনেক দিন থেকেই আপনার বলতেছি যে আপনার প্রথম এবং প্রধান কাজ হবে যে কোনো সরকার প্রধান বা যা হচ্ছে, যদি আপনি বেসিক চেঞ্জ করতে চান আপনি অটোমেটিক্যালি বাংলাদেশে আপনার চেঞ্জ করতে পারবেন না, কারণ আমাদের একটা মাইন্ড সেট আপ বলেন, আমাদের সোশ্যাল আপনার মানে ফরমেশন বলেন, সব কিছু মিলায় আমাদের মধ্যেই আমরা মানুষদের মধ্যেই আপনার অনেক আপনার গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই গ্যাপটা আপনার কন্টিনিউয়াস চলতেই থাকবে যদি আমরা একটা বেসিক পরিবর্তন না করি, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা আপনার করতে হবে যেখানটা আপনার ছেলেমেয়েরা আসলেই কিছু শিখবে। আমাদের এখানটায় যেটা বর্তমান শিক্ষা ব্যবস্থাতে আপনার হচ্ছে আমি রেজাল্ট করতেছি, রেজাল্টটা পাবলিশ হচ্ছে, আমি খুশি হয়ে যাচ্ছি, কিন্তু আমি আসলে এটাকে কি শিখছি সেটাকে আমি আসলেই কোনো কাজে লাগতেছে কিনা বা কাজে লাগাতে পারবো কিনা, বা আমার আপনার নৈতিকতা যে মোরালিটি যেটাকে বলে, মোরালিটির জায়গাটায় আপনার একটা বিশাল গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। যেমন আমি খুব 2-1 বছর আগে আমি একটা পেপারে একটা লেখা পড়তেছিলাম যে আপনার মিরপুর বা এরকম কোথাও একটা জায়গায় আপনার কিছু গার্জিয়ান এক হয়ে আপনার হচ্ছে টাকা পয়সা দিয়ে আপনার হচ্ছে প্রশ্নপত্র আপনার কিনছে
এসএসসি বা এরকম আপনার এবং ওই প্রশ্নপত্র কালেক্ট করে তাদের ছেলেমেয়েরা আপনার পরীক্ষা দিয়ে আপনার গোল্ডেন A+ পাইলো এবং এটা নিয়ে তারা খুব হ্যাপি হয়ে গেল। হ্যাপি হওয়াতে আপনার এখানটায় সেই গার্জিয়ানদের এবং আপনার স্টুডেন্ট দুই পক্ষেরই আপনার কিন্তু নিজেদের একটা বড় ক্ষতি করে ফেললো। তারা মোরালিটির জায়গা থেকে আপনার নেমে গেল এবং তারা কিছু না জেনে বা না বুঝে আপনার একটা পরীক্ষায় পাশ করে গেল এবং আপনার আলটিমেটলি কী হলো, এই ছেলে বা মেয়েদেরকে আপনার যখন ইন ফিউচারে আপনি যখন কোনো কর্মস্থলে নিয়ে যাবেন তারা নিজেদেরকে প্রুভ করতে পারবে না এবং আপনার এরা যখন নিজেদের প্রুভ করতে পারে তখন আপনার সামাজিক অন্যান্য অবক্ষয় বা মূল্যবোধের একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। তা সেই জায়গাতে বলবো যে আমার অন্য সব জায়গায় করাপশন থাকুক, আমি আপনার এটা নিয়ে এখন কোনো রকম চিন্তাও করব না, কিন্তু আপনি শিক্ষা ব্যবস্থাকে আমি আপনার করাপশন মুক্ত করি এই একটা জায়গায় যে সেখানটায় আপনার প্রপার শিক্ষাটা পাক, প্রপার এডুকেশন। তার জন্য যদি আমাকে ভর্তুকি দিতে হয় ভর্তুকি দেওয়া দরকার, আমার দরকার হলে অবৈতনিক করতে হয় যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমি অবৈতনিক করে দিই। আমাদের সমস্ত যে শিক্ষা ব্যবস্থা যতগুলো মাধ্যম আছে সেই মাধ্যমগুলোর মধ্যে একটা সমন্বয় করা, অর্থাৎ বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা সমন্বয় যে কিছু কোর্স বা কিছু জিনিস আপনার জন্য তাদেরকে আপনার পড়াশোনা করতে হয়। তারপর হচ্ছে যে মোরালিটির জায়গাটা যেই আমাদের বিশাল গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, যেই দেখা যাচ্ছে যে আমাদের সময় আমরা আপনার মুরব্বী বলেন বা আমাদের হচ্ছে শিক্ষকদের মধ্যেই আপনার একটা শ্রদ্ধা বা সম্মানের জায়গা ছিল, সেখান থেকে আমাদের যে মোরালিটির মধ্যে আপনার আমি আপনার কিন্তু এখানে দেখা যাচ্ছে 5 জন মানুষকে আপনার জিজ্ঞেস করবেন নামাজ পড়ার কথা, 5 জন মানুষ আপনার নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই 5 জন মানুষ নামাজ পড়ার মধ্যে আপনার এসে আপনার মিথ্যা কথাও বলতেছে, আপনার করাপশনও করতেছে। তা আলটিমেটলি আসল ব্যাপারটা আমার কী হচ্ছে, আমি তো আপনার টোটালটাই আমার আউটকাম 0, অর্থাৎ এই পক্ষ আর এই পক্ষ ইকুয়াল করলে আমার সমান হয়ে যাচ্ছে। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে যদি আমি আপনার একটু স্ট্রং করতে পারি, আমার মোরালিটিতে আমি যদি আপনার গুরুত্ব দিতে পারি, আমি মনে করি যে হ্যাঁ ইমিডিয়েট হবে না, কিন্তু আজ থেকে 5 থেকে 10 বছর পরে যে আমার একটা ভালো একটা আপনার ফিউচার ক্রিয়েট হবে। এবং এটার একটা জলজন্ত উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। যেমন আমি যদি বলি, আপনিও জানবেন যে শ্রীলঙ্কার কিন্তু আপনার এডুকেশনের যে বিষয়টা সেটা হচ্ছে কি ওদের 100% এডুকেশন রেট রয়েছে, সবাই এডুকেটেড। এবং শ্রীলঙ্কাও কিন্তু একটা ক্রাইসিস ফেস করে সেখান থেকে কিন্তু ওরা অলরেডি ওভারকাম করেছে এবং খুব ভালোভাবে ওভারকাম করেছে এবং খুবই অল্প সময়ে ওভারকাম করেছে। এটা কিন্তু বিশ্বের জন্য একটা চমকপ্রদ বিষয় ছিল। সো এইখান থেকে আসলে একটা শিক্ষার বিষয় রয়েছে যে আপনি যখন একটা এডুকেটেড জাতিকে দিয়ে কোনো কিছু ট্রাই করবেন সেটা অবশ্যই আপনার জন্য ভালো ফলাফল নিয়ে আসবে। সো আমরাও আশা করি ইনশাআল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রপার ওয়েতে পরিবর্তন আসুক, যেটা কিনা আমাদের সবাইকে একসাথে এগিয়ে নেওয়ার জন্য অ্যাজ এ নেশন হিসেবে একসাথে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করে এবং আমরা যাতে অ্যাজ এ নেশন হিসেবে উইন করি। ধন্যবাদ কিজির ভাই আপনার ইনসাইটসগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল সেশন উইথ ইউ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার সাথে আবার আলোচনা হবে এবং ধন্যবাদ আমাদের যারা দর্শক রয়েছেন সবাইকে। আপনারা অনেক সময় ধরে আমাদের আজকের এই সেশনটা দেখেছেন বা আমাদের পডকাস্টে আমাদের সাথে কানেক্টেড ছিলেন। সো আজকে এইখানটাই আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার পূর্বে সকলকে ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং খিজির ভাই, যদি সকলের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকে আপনার। সকলের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, যেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা সৎভাবে করব এবং যা করার চেষ্টা করব সেই দিকে ফোকাস রাখবো এবং নিজেকে আপডেটেড রাখা। অর্থাৎ আমাদের এখন আমরা হচ্ছে একটা সমুদ্রের মধ্যে আছি, যেটা হচ্ছে নলেজের জায়গা। সেই নলেজের জায়গাটা আমরা নিজেকে যত আপডেটেড রাখতে পারবো, যত আপগ্রেডেড করতে পারবো এবং আমাদের হচ্ছে যত রকমের আপনার শেখার সুযোগগুলো আছে, বিভিন্ন মাধ্যম আছে, এখন আমাদের এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে নিজেকে যত আপ টু ডেট রাখবো আমরা হচ্ছে আপনার তত ভালো থাকতে পারবো। আমরা ভালো থাকা মানে দেশও ভালো থাকা, এটাই আমার হচ্ছে মেসেজ। সবাইকে ধন্যবাদ আবিদ ভাই। ধন্যবাদ খিজির ভাই আপনাকেও। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং নিজেকে কন্টিনিউয়াস লার্নিং এর ভিতরে রাখুন, আপগ্রেড করুন এবং একজন প্রপার নাগরিক হিসেবে গড়ে তুলুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ABP, Making Professionals.